সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এইবারের পর্বে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে কথা বলবো। তো এইখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। এখানে থিওরিটিক্যাল আলোচনাগুলো করব, সূত্রগুলোর প্রমাণগুলো দেখব এবং সূত্রগুলো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তাহলে এইখানে বেশ কয়েকটা টপিকস লিখে রেখেছি, যে টপিকসগুলো হচ্ছে আমরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার মধ্যে প্রথম যেই টপিকসটা সেটা হচ্ছে কাজ, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম অংশটা, যেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তির প্রথম অংশ। তো কাজ কাকে বলে তার আগে আমি যদি বলি, যেমন হচ্ছে আমরা আমাদের নিত্যদিনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, ধরো তুমি সকাল 9টা থেকে হচ্ছে বসে বসে পড়ার টেবিলে পড়তেছে, তোমার বাবা তোমার আম্মুকে জিজ্ঞেস করলো তুমি কি করতেছ, তোমার আম্মু রিপ্লাই দিল সে পড়তেছে, এবং বাবা ভাবলো যাক একটা ভালো কাজ করতেছে। অথবা তোমার বাসার দারোয়ান, সে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে তোমার বাসা পাহারা দিচ্ছে, তোমার বাবা জিজ্ঞেস করলে বা তোমার বাবা হচ্ছে মাস শেষে তাকে একটা বেতন দিচ্ছে, কেন? সে কাজ করতেছে। কিন্তু আমরা যদি পদার্থবিজ্ঞানে ফিরে আসি, আসলে পদার্থবিজ্ঞান এগুলার একটাকেও কাজ বলে না। পদার্থবিজ্ঞানে কাজ হতে হলে তাকে কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়, সেই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা তাকে কাজ বলবো। আমরা তার জন্য আগে ডেফিনিশনটা দেখে নিই, ডেফিনিশনটা দেখে তারপর আমরা কন্ডিশনগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। কি বললাম এখানে ডেফিনিশনে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে এবং বস্তুর স্মরণ ঘটলে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। তাহলে একটা বস্তু থাকবে, তার উপর আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার পর তার স্মরণ ঘটতে হবে, তখন কাজের পরিমাণ কতটুকু হবে? আমার প্রয়োগকৃত বলের পরিমাণ ইনটু স্মরণ কতটুকু ঘটেছে তার গুণফল। এই দুটো গুণফলকে আমরা কাজ বলে থাকবো। যেমন ধরো আমার এইখানে একটা বস্তু, এই যে এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর উপর আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করব, সেই বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করব। এরপর বল প্রয়োগের পর বলের দিকে বস্তুটার কতটুকু স্মরণ ঘটেছে, ধরো এই দিকে হচ্ছে এই যে এস পরিমাণ স্মরণ ঘটেছে, এই যে এস পরিমাণ স্মরণ ঘটেছে, তাহলে এই যে বল আর এই যে স্মরণ, এই দুটোর গুণফলকেই আমরা কাজ বলবো। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তখনই আমরা এই দুটার গুণফলকে হচ্ছে আমরা কি বলবো? কাজ বলবো। এখন এখানে কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এইখানে যে বলটা প্রয়োগ করতেছি সেটা অবশ্যই ধ্রুব বল হতে হবে। ধ্রুব বল মানে হচ্ছে, ধরো আমি 5 নিউটন বল প্রয়োগ করতেছি, এটা 5 নিউটনই হতে হবে। এটা 10 নিউটন প্রয়োগ করতেছি আমি, এখানে যতক্ষণ ধরে ক্রিয়া করব সেটা অবশ্যই 10 নিউটনই হতে হবে। যদি এটা পরিবর্তনশীল বল হয়, অর্থাৎ ভ্যারিয়েবল হয়, তাহলে কিন্তু এই সূত্র আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো না। আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে হলে অবশ্যই এখানে এফটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু হতে হবে, কনস্ট্যান্ট ফোর্স হলেই এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এরপর এস এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, সেই এস এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এখানে স্মরণটা আমরা ততটুকু কাউন্ট ডাউন করব বল প্রয়োগ করা অবস্থায় যতটুকু স্মরণ ঘটে, অর্থাৎ বলের ক্রিয়াকালের সময় স্মরণ, বলের ক্রিয়াকালে স্মরণ যতটুকু সেটাকেই কিন্তু আমরা এস হিসেবে কাউন্ট ডাউন করব। এখন ব্যাপারটা এরকম হতে পারে, ধরো একটা ফুটবল আমার এদিকে গড়িয়ে আসতেছে, একটা ফুটবল আমার দিকে গড়িয়ে আসতেছে, এইখানে সে যখন হচ্ছে ধরো এক্স পরিমাণ আসার পর আমি তার উপর লাথিটা মারলাম, এক্স পরিমাণ আসার পর আমি তাকে লাথিটা মারলাম, এবং লাথি মারার পর তার হচ্ছে x2 পরিমাণ হচ্ছে স্মরণ ঘটার সময় আমার লাথিটা ক্রিয়াশীল ছিল, লাথিটা মারার x2 সময় স্মরণ পর্যন্ত আমার লাথিটা ক্রিয়াশীল ছিল। তারপর সে ধরো x3 পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। আমি এখানে 3টা বিষয় বলেছি, একটা হচ্ছে একটা ফুটবল x পরিমাণ স্মরণ অতিক্রম করে আমার কাছে এসেছে, এবং আমি তখন লাথি মারতেছি, লাথি মারা অবস্থায় বস্তুর x2 বা ফুটবলের x2 পরিমাণ স্মরণ ঘটেছে, এবং লাথি মারার পরেও ফুটবলের x3 পরিমাণ স্মরণ ঘটেছে। তাহলে আমি যখন কাজটা হিসেব করব আমার দ্বারা প্রযুক্ত বল দ্বারা কাজ, তখন স্মরণের মান শুধুমাত্র x2 হবে। এখানে x হচ্ছে আগে অন্য কোনো বল দ্বারা ক্রিয়াশীলের কারণে স্মরণ, এইখানে x3টা হচ্ছে আমার বলের প্রয়োগের পরেও হচ্ছে কিছু যে স্মরণ ঘটতেছে সেরকমটাও ঘটতে পারে। তাহলে আমার বলের ক্রিয়াশীল পরিমাণ হচ্ছে স্মরণ কত? সেটা হচ্ছে x2। তাহলে এখানে s হচ্ছে বলের ক্রিয়াকালীন স্মরণ আর এফ হচ্ছে বলের
প্রযুক্ত বল যেটা হচ্ছে ধ্রুব বল, অর্থাৎ বলটা পরিবর্তিত হতে পারবে না, তখনই আমরা কাজ সমান লিখতে পারবো W=Fs, অর্থাৎ বল ও সরণের গুণফলকে আমরা কাজ বলবো। এখন কথা হচ্ছে এই বস্তুটা যে হচ্ছে সবসময় এরকম বল যেদিকে ক্রিয়া করবে সেদিকে যে সরণ ঘটবে সেরকমটাও কিন্তু না। এরকমটা তো হতে পারে, সেটা হচ্ছে একটা থেটা কোণ করে বস্তুটা এইদিকে সরণ ঘটালো, একটা থেটা কোণ করে এইদিকে সরণ ঘটালো, তখন কাজের পরিমাণ কত হবে? খেয়াল করো, আমি একবারই বলেছি আমি যেই বলটা প্রয়োগ করতেছি সেই বলের দ্বারা সরণ অথবা সেই বলের ক্রিয়াকালে যে সরণটা সেটাই কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে কাউন্টডাউন হবে। এখন এই বস্তুটা যদি বলটার ডিরেকশনটা শুধুমাত্র এই দিক বরাবর হতো, এখানে আরও চিহ্ন যেই দিক বরাবর, এই দিক বরাবর হতো, তাহলে বস্তুটার সরণ কিন্তু এই দিকে হতো না। বস্তুটার সরণ এই দিকে হওয়ার পেছনে কারণ হচ্ছে এই দিকে কোনো একটা বল কাজ করতেছে। বস্তুটার এইদিকে সরণ হয়েছে কারণ এইদিকে কোনো একটা বল কাজ করতেছে। তো আমার এইদিকে বল কি বল কাজ করতেছে এবং সেই দ্বারা হচ্ছে কি সরণ ঘটেছে সেটা তো আমার হিসাবের বিষয় না, আমি হিসেব করতেছি এই বল দ্বারা। সুতরাং এই বল দ্বারা কতটুকু সরণ ঘটেছে সেটাই কিন্তু আমার হচ্ছে কাজের ক্ষেত্রে হিসেব হবে। তো এই বল দ্বারা যে সরণ ঘটেছে সেটা নির্ণয় করার জন্য অংশ হচ্ছে এখান থেকে যদি আমি এরকম একটা দাগ টানি, তাহলে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হবে এই বল দ্বারা সরণ, এই দূরত্বটুকু হবে এই বল দ্বারা সরণ। তাহলে এইটা যদি হচ্ছে ধরো এস পরিমাণ হয়, তাহলে এইখানে যে সরণটা ঘটবে সেটা হচ্ছে এস কস থেটা, এইদিকে যে সরণটা ঘটবে সেটা হচ্ছে এস কস থেটা, কারণ সেটা হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ। তো আনুভূমিক বরাবর উপাংশটা হচ্ছে এস কস থেটা, যদি উলম্ব বরাবর উপাংশ হতো তাহলে এস সাইন থেটা হতো। তো আমাদের উলম্ব বরাবর উপাংশ নিয়ে কাজ করার বিষয় না। আর উপাংশ বলতে কি বোঝায়? এই যে এই রেখাটা এটার উপর কি পরিমাণ ছায়া তৈরি করেছে সেটাকে আমরা উপাংশ বলি, খুবই সংক্ষেপে ভাষায়। উপাংশকে আরো একটু বিস্তারিত বলা যায়, তোমাদের লেভেলে যেহেতু উপাংশ নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা নাই তাই আমি সংক্ষেপে বললাম। এই রেখাটা এর উপর কি পরিমাণ ছায়া তৈরি করেছে, এই যে আমি ডট ডট টানলে এটা এই পরিমাণ ছায়া তৈরি করেছে, সেটাকে আমরা এই রেখার উপাংশ বলবো, অর্থাৎ এই সরণের উপাংশ। আর এই উপাংশ হচ্ছে দুরকম হতে পারে, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ হচ্ছে কস থেটা, এস কস থেটা, উলম্ব উপাংশ হতো এস সাইন থেটা। তো আমার উলম্ব উপাংশ নিয়ে কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে আনুভূমিক উপাংশ নিয়ে। তাহলে আনুভূমিক বরাবর তার সরণ কতটুকু হচ্ছে এস কস থেটা। তাহলে আমি তখন অর্থাৎ যখন থেটা কোণ করে সরণ ঘটবে তখন আমি ডব্লিউ সমান লিখব হচ্ছে এফ এস কস থেটা। তাহলে আমরা দেখলাম যদি আমার হচ্ছে বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের পরে সরণ ঘটে তাহলে কাজ হচ্ছে W=Fs বা বল ও সরণের গুণফল। আর যদি থেটা কোণ করে সরণ ঘটে তখন সেই কাজের পরিমাণ হচ্ছে W=Fs cos থেটা। কেন? কারণ আমি যেই বলটা প্রয়োগ করেছি সেই বল দ্বারা কতটুকু সরণ ঘটেছে সেটাই হচ্ছে কিন্তু আমার সরণের অংশ বা সেটাই হচ্ছে কিন্তু আমার ক্যালকুলেটিভ সরণ। তো সেই সরণটা হচ্ছে এই যে সরণ, এই সরণের আনুভূমিক উপাংশটা, কারণ আমার এই বলটা আনুভূমিক বরাবর কাজ করেছে, এই বলটা আনুভূমিক বরাবর কাজ করেছে, এই আনুভূমিক বরাবর কাজ করেছে বলেই আনুভূমিক বরাবর যে উপাংশটা সেটাই কিন্তু হচ্ছে আমার সরণের উপাংশ, যেটা হচ্ছে এস কস থেটা। তাই W=Fs cos থেটা। এরপর আমরা যদি বলের একক এবং মাত্রা নিয়ে চিন্তা করি তাহলে কিরকমটা হবে? আমরা একটু আগে দেখেছিলাম W=Fs, cos থেটার হচ্ছে একক বা হচ্ছে মাত্রা কিছুই নেই, তা আমরা এটা আনলাম না, শুধুমাত্র W=Fs নিয়ে কাজ করতেছে। তাহলে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের একক হচ্ছে নিউটন মিটার, যেটাকে বলা হয় হচ্ছে জুল, যেটাকে বলা হয় জুল, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল, কাজের একক জুল। এবং কাজের কিন্তু কোনো নির্দিষ্ট দিক থাকে না, কাজের কোনো নির্দিষ্ট দিক থাকে না, সুতরাং কাজ একটা কি স্কেলার রাশি। তারপরে হচ্ছে আমরা যদি কাজের মাত্রাটার কথা চিন্তা করি, কাজের মাত্রা কি হবে? কাজের মাত্রা হচ্ছে কাজ সমান আমরা দেখলাম বল ইনটু সরণ, কাজের মাত্রা হচ্ছে বল ইনটু সরণ। এই বলকে আমরা কি লিখতে পারি? আমরা জানি F=ma, অর্থাৎ ভর ইনটু ত্বরণ, আর সরণ আগেরই রয়ে গেছে। তাহলে এবার যদি আমরা এদের মাত্রাগুলো বসিয়ে দিই, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, ত্বরণের মাত্রা আমরা জানি LT−2, সরণের মাত্রা হচ্ছে L। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি M
এল স্কোয়ার টি ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা সমীকরণ। তাহলে আমরা কাজের একক পেয়েছি জুল, আর কাজের মাত্রা সমীকরণ পেয়েছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এখন দেখো আমরা 1 জুল বলতে কি বুঝবো? 1 জুল মানে কি? 1 জুল মানে হচ্ছে কোনো বস্তুর উপর যদি, দেখো আমি এখানে লিখি, সেটা হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার সমান হচ্ছে 1 জুল। 1 নিউটন ইন্টু 1 মিটার সমান হচ্ছে 1 জুল, কারণ নিউটন আর মিটারের গুণফলটাই কিন্তু হচ্ছে আবার জুল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটার যদি 1 মিটার পরিমাণ সরণ ঘটে, তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে 1 জুল। এখন যদি এবার আমাকে বলা হয় যে 50 জুল কাজ বলতে কি বোঝানো হয়, সেটা হলো আমরা 50কে লিখতে পারি হচ্ছে 10 ইন্টু 5, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর যদি 5 মিটার সরণ ঘটে, তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে 50 জুল। এরকমটাও হতে পারে বস্তুর উপর আমি 25 নিউটন বল প্রয়োগ করেছি এবং বস্তুর 2 মিটার সরণ ঘটেছে, তখনও কিন্তু কৃত কাজের পরিমাণ হচ্ছে 50 জুল। তাহলে 1 জুল বলতে কি বোঝায়? 1 জুল বলতে বোঝানো হয় কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর 1 মিটার সরণ ঘটে, তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে 1 জুল। 50 জুল কাজ বলতে কি বোঝায়? 50 জুল কাজ বলতে বোঝানো হয় কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করলে 5 মিটার সরণ ঘটে, তাহলে কৃত কাজের পরিমাণ হচ্ছে 50 জুল। যদি আমরা এইভাবেও লিখতে পারি 25 ইন্টু 2, আমরা এইভাবেও লিখতে পারি 50 ইন্টু 1, এইভাবেও লিখতে পারি আমরা যে 2 ইন্টু 25, অর্থাৎ যে কোনোভাবে যদি গুণফলটা হচ্ছে 50 হয়, তখনই আমরা কৃত কাজের পরিমাণকে বলবো হচ্ছে 50 জুল। এইটা হচ্ছে কাজ নিয়ে একদম বেসিক আলোচনা। অর্থাৎ আমরা কাজ কাকে বলে, যদি আমার থিটা কোণে সরণ ঘটে তখন কাজ কিরকম হবে, তারপরে হলো কাজের একক, কাজের মাত্রা, কাজ কি ধরনের রাশি, 50 জুল কাজ বলতে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন কাজের হচ্ছে 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। একটা ধনাত্মক কাজ আর একটা হলো ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ আমরা কিভাবে আলোচনা করব, খেয়াল করো। এই যেখানে cos থিটার মান যদি সূক্ষ্ম কোণ হয়, cos থিটার মান যদি সূক্ষ্ম কোণ হয়, তখন হচ্ছে এই cos থিটার মানটা হচ্ছে কত আসবে? ধনাত্মক একটা ভ্যালু আসবে। cos থিটার মান কত আসবে? ধনাত্মক একটা মান আসবে। অর্থাৎ এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় এই থিটার মান, তখনই কিন্তু সেটাকে আমরা ধনাত্মক কাজ বলতে পারি। যেমন ধরো কোনো একটা বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলো, 50 নিউটন বল প্রয়োগ করা হলো এবং বস্তুর তোমার 2 মিটার পরিমাণ সরণ ঘটলো। কত ডিগ্রি কোণে? ধরো হচ্ছে 60 ডিগ্রি কোণে। এই যে এরকম একটা বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলো, আর বল প্রয়োগ করার পর বল প্রয়োগের দিকের সাথে 60 ডিগ্রি কোণে হচ্ছে বস্তুটার সরণ ঘটলো। আমাকে হিসেব করতে বললো কৃত কাজের পরিমাণ কত। আমরা একটু আগেই দেখে এসেছিলাম W = Fs cos থিটা। তাহলে আমরা সেখান থেকে সেই নিয়মেই লিখতে পারি W = F এর মান কত? 50, S এর মান কত? 2 ইন্টু cos 60। cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে কত হবে? এখান থেকে হবে হচ্ছে 50 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ধনাত্মক কাজ সংঘটিত হয়েছে। অর্থাৎ আমাদের এই থিটার মানটা যদি সূক্ষ্ম কোণ হয়, থিটার মান সূক্ষ্ম কোণ হওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হয়। 90 ডিগ্রি থেকে ছোট হলে আমরা এই যে বল যেদিকে প্রয়োগ করতেছি সেই দিকেই সরণের উপাংশটা পাবো। বল যেদিকে প্রয়োগ করতেছি সেদিকেই সরণের উপাংশটা পাবো, আর সেই দিকে সরণের উপাংশ পেলে তখন আমরা হচ্ছে তাকে কি বলবো? ধনাত্মক কাজ বলবো। অর্থাৎ তাহলে আমরা ধনাত্মক কাজের ডেফিনেশনটা এইভাবে বলতে পারি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ দিকে সরণের উপাংশ হয় বা সরণ ঘটে,
কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ দিকে বস্তুর স্মরণ ঘটে তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বলে। আমরা এখানে হচ্ছে 60-র জায়গায় হচ্ছে 89ও লিখতে পারতাম, তখনও কিন্তু এখানে ধনাত্মক ভ্যালুটা আসতো। তাহলে আমরা ধনাত্মক কাজের ব্যাপারটা বুঝলাম। এরপর হচ্ছে আমরা ঋণাত্মক কাজ নিয়ে বলি। ঋণাত্মক কাজটা কি হতে পারে? ঋণাত্মক কাজটা হতে পারে বল যেদিকে প্রয়োগ করতেছি স্মরণ তার বিপরীত দিকে ঘটতেছে। বল যেদিকে প্রয়োগ করতেছি স্মরণ তার বিপরীত দিকে ঘটতেছে। তো স্মরণ তার বিপরীত দিকে ঘটলে আমরা ধরো 180 ডিগ্রি কোণে স্মরণ ঘটলো, তাহলে আমরা সেম সূত্রটাই যদি এখানে ব্যবহার করি, W = Fs cos θ, অর্থাৎ 50 × 2। এইটা নিয়ে কোনো আমাদের হচ্ছে যে সমস্যা হলো না। আমাদের সমস্যাটা হলো কজের মানটা হয়ে গেল 180, cos 180। তো আমরা জানি cos 180-র মান হচ্ছে -1, তাহলে -1 × 100 সমান হচ্ছে -100 জুল। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো কাজের মানটা কিন্তু ঋণাত্মক চলে এসেছে, এই ক্ষেত্রে কাজের মানটা ছিল ধনাত্মক, এই জন্য এটাকে আমরা ধনাত্মক কাজ বলেছি। আর এই ক্ষেত্রে কাজের মানটা এসেছে কত? ঋণাত্মক। এবং এখানে হচ্ছে যদি আমরা কজের মান 0 বসাতাম তাহলেও কিন্তু এটা একটা ধনাত্মক মান আসতো। কজের মান 0 বসালে হচ্ছে cos 0 ডিগ্রি মান 1, তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা 100 জুল পেতাম। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করেছি বস্তুর স্মরণ সেদিকে ঘটলে তাকে হচ্ছে ধনাত্মক কাজ বলে, আর বল যেদিকে প্রয়োগ করতেছি স্মরণ যদি তার বিপরীত দিকে ঘটে বা স্মরণের উপাংশ যদি তার বিপরীত দিকে পাওয়া যায় তখন তাকে হলো ঋণাত্মক কাজ বলা হয়। আমরা ধনাত্মক কাজের অসংখ্য উদাহরণ দিতে পারি। ধনাত্মক কাজের অসংখ্য উদাহরণ, আমি একটা বস্তুকে এরকম যেই দিক ঠেলতেছি অথবা এই যে এখানে এই দিক বরাবর বল প্রয়োগ করার পর এই দিক বরাবর স্মরণ ঘটতেছে একটা বাক্সের, এগুলো সবগুলাই কিন্তু ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কি? যেমন ধরো অভিকর্ষজ কোন একটা বস্তুকে আমি যখন এরকম উপর দিকে উঠে নিয়ে আসবো তখন হচ্ছে অভিকর্ষজ বলের হচ্ছে কাজগুলো হচ্ছে ঋণাত্মক কাজ হবে, এরকম হচ্ছে ঋণাত্মক কাজের উদাহরণ দেওয়া যায়। তাহলে ধনাত্মক কাজ হচ্ছে বলের প্রয়োগ দিকে স্মরণ হলে তাকে ধনাত্মক কাজ, আর বলের বিপরীত দিকে যদি বলের প্রয়োগ দিকের বিপরীত দিকে যদি ঘটে থাকে তখন তাকে হচ্ছে আমরা ঋণাত্মক কাজ বলে থাকি। এরপর শূন্য কাজ। শূন্য কাজটা কি? ধরো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলো, বল প্রয়োগের পর বস্তুর স্মরণ ঘটলেও কাজের পরিমাণ শূন্য হতে পারে। এটা কিন্তু প্রশ্ন যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর বলের স্মরণ ঘটলেও কাজের পরিমাণ শূন্য হতে পারে। সেটা কীরকম? সেটা হচ্ছে এই যে এইখানে F বল প্রয়োগ করার পর বস্তুর স্মরণ ঘটলো হচ্ছে 90 ডিগ্রি বরাবর, বস্তুর স্মরণ ঘটলো হচ্ছে 90 ডিগ্রি বরাবর। তাহলে আমরা যদি এখানে কাজের মানটা হিসেব করি, ধরো W = Fs cos θ, তাহলে 50 × 2 × cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মানে আসলে 0, তার মানে পুরো ক্যালকুলেশনটাই হচ্ছে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো কাজ সংগঠিত হয়নি। কেন এই ক্ষেত্রে কোনো কাজ সংগঠিত হয়নি? আমি একটু আগেই বলেছিলাম বল যেদিকে প্রয়োগ করেছি বস্তুর যদি সেদিকে স্মরণ ঘটে তখনই তাকে কিন্তু আমরা হচ্ছে স্মরণটা ক্যালকুলেশন করে আমরা ভ্যালুটা পাবো। এখন আমি বল প্রয়োগ করতেছি এই দিকে আর বস্তুর স্মরণ ঘটতেছি উলম্ব বরাবর, তাহলে উলম্ব বরাবর তো আমার এই বলটা প্রয়োগ হয়নি, তার মানে উলম্ব বরাবর যে স্মরণটা ঘটেছে সেটা এই বল দ্বারা স্মরণ নয়, সুতরাং আমার এই বল দ্বারা আসলে আলটিমেটলি কোনো স্মরণ ঘটেনি, তাই আসলে কৃত কাজের পরিমাণ হচ্ছে শূন্য হয়ে গেছে। তাহলে ধনাত্মক কাজ, তারপর ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। শূন্য কাজ নিয়ে একটা প্রশ্ন অলরেডি বলেছি। প্রশ্নটা কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর স্মরণ ঘটলেও কাজের পরিমাণ শূন্য হতে পারে। সেটা কি করে? সেটা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি 90 ডিগ্রি কোণে স্মরণ ঘটে তখন কৃত কাজের পরিমাণ 0 হয়ে থাকে। এরপর আমরা শক্তি নিয়ে কথা বলবো। শক্তির ডেফিনেশন কি? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটা আমরা ছোটবেলা থেকেই জেনে আসি যে কোনো বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য আছে মানে বলতে আমরা বুঝি বস্তুটা হচ্ছে কাজ করতে পারে, অথবা কোনো বস্তু কাজ করতে পারা বলতে বুঝাই যে বস্তুটার মধ্যে শক্তি রয়েছে, কিংবা যেই বস্তু কাজ করতে পারে না তার মধ্যে আসলে শক্তি নেই। যেমন আমরা হচ্ছে অনেক সময় বলে থাকি যে আমি কাজটা করতে পারবো না, আমার শক্তি হয়ে উঠতেছে না। একজন অসুস্থ মানুষকে দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করাইতে পারি না। কেন? তার মধ্যে হচ্ছে কাজ করার সামর্থ্য নেই। কাজ করার সামর্থ্য নেই বলে হচ্ছে সে কিন্তু কোনো কাজ করতে পারে না। তার মানে আসলে আমরা যখন বলি কোনো বস্তু কাজ করার সামর্থ্য আছে তার মানে আমরা বলে থাকি যে বস্তুটার মধ্যে শক্তি রয়েছে। অথবা আমরা যদি বলি যে বস্তুটা কাজ করতে পারে না বা কাজ করার সামর্থ্য নেই তার মানে আমরা বলি যে হচ্ছে বস্তুটার শক্তি নেই। এই জন্যই আমরা ডেফিনেশনটা লিখেছি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন
কোনো বস্তুর মধ্যে শক্তি আছে মানে বলতে কি বুঝবো? তাহলে কোনো বস্তুর মধ্যে শক্তি আছে বলতে বুঝবো যে বস্তুটা অন্য বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে এবং বস্তুটি কাজ সম্পন্ন করতে পারে। তাহলে শক্তি নেই মানে কি? শক্তি নেই মানে হচ্ছে বস্তুটা হচ্ছে অন্য বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে না এবং বস্তুটা সরণও ঘটাইতে বা কাজ সম্পন্ন করতে পারে না। তার মানে হচ্ছে একটা বস্তু কি পরিমাণ কাজ করতে পারে সেটা নির্দেশ করে তার মধ্যে কতটুকু পরিমাণ শক্তি আছে। তার মধ্যে যতটুকু পরিমাণ শক্তি আছে সে ঠিক ততটুকু পরিমাণ কাজই করতে পারে। তার মানে হচ্ছে কাজের পরিমাণটা আমরা কি দ্বারা নির্ধারণ করতেছি? আমরা শক্তি দ্বারা নির্ধারণ করতেছি। তাই আমরা লিখতে পারি ব্যয়িত শক্তি সমান কৃত কাজ। অর্থাৎ একটা বস্তু যে পরিমাণ শক্তি ব্যয় করবে সেটাই হচ্ছে কৃত কাজের পরিমাণ। এই জন্য ব্যয়িত শক্তি আর কৃত কাজকে সমান ধরা হয়, অর্থাৎ শক্তি আর কাজ একই রাশি হিসেবে বিবেচনা করা হয়। দুটোর মধ্যে ভিন্নতা আছে, কিন্তু আমরা শক্তির পরিমাণকেই হচ্ছে কৃত কাজ বলি বলে সেখানে হচ্ছে কাজকে আমরা শক্তি বলতে পারি অথবা শক্তিকে হচ্ছে আমরা কাজ বলতে পারি। সুতরাং যেহেতু কাজের একক হচ্ছে মিটার, কাজের একক হচ্ছে জুল, শক্তির এককও হবে জুল। কাজের একক যেহেতু জুল, সুতরাং শক্তির এককও হবে জুল। এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। আর ব্যয়িত শক্তির পরিমাণই হচ্ছে কৃত কাজের পরিমাণ। এটাই হচ্ছে শক্তি নিয়ে কথা। এরপর আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বলে থাকবো। আমরা আমাদের প্রতিদিনকার অনেক ধরনের শক্তি দেখতে পাই। যেমন আমি কথা বলতেছি, তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে শব্দ শক্তির কারণে। তারপরে এখানে আমাকে দেখতে পারা যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে আলোক শক্তির কারণে। আর এই আলোটা আসতেছে কোথা থেকে? এই আলোটা আসতেছে হচ্ছে বিদ্যুৎ থেকে। সুতরাং আমরা বিদ্যুৎ শক্তি সম্পর্কে জানতে পারি। আবার সেই বিদ্যুৎ শক্তিটা কোথা থেকে আসতেছে? সেটা হচ্ছে অনেকটা সময় হচ্ছে সূর্যের সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সুতরাং সেটাকে হচ্ছে আমরা সৌরশক্তিটাও একটা শক্তির রূপ। তারপরে হচ্ছে আমরা স্রোতের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সুতরাং আমরা এখান থেকে যান্ত্রিক শক্তি সম্পর্কে জানতে পারি। তারপরে পারমাণবিক বোমা, অর্থাৎ দুটো নিউক্লিয়াস যুক্ত হলে কিংবা নিউক্লিয়াস ভাঙলে সেখানে শক্তির সৃষ্টি হয়। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা শক্তি দেখতে পাচ্ছি, অর্থাৎ সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি। এরপরে হচ্ছে আমরা রাসায়নিক শক্তি দেখতে পাই। তারপরে হচ্ছে আমরা চৌম্বক শক্তি দেখতে পাই। দুটো চৌম্বকের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের জন্য সেখানে যে শক্তি থাকে সেটা হচ্ছে চৌম্বক শক্তি। তাহলে আমরা শক্তির বেশ কয়েকটা রূপ নিয়ে কথা বলেছি। কি কি রূপ নিয়ে কথা বলেছি? আমরা যান্ত্রিক শক্তির কথা বলেছি, আমরা আলোক শক্তির কথা বলেছি, আমরা তাপ শক্তির কথা বলেছি, শব্দ শক্তির কথা বলেছি, সৌর শক্তির কথা বলেছি, নিউক্লিয় শক্তির কথা বলেছি, রাসায়নিক শক্তির কথা বলেছি, তারপরে চৌম্বক শক্তির কথা বলেছি। এইগুলা সবগুলাই কিন্তু হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। তার মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ রূপটা নিয়ে কথা বলবো সেটা হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ। এটা অনেক সময় এমসিকিউতে এসে থাকে যে শক্তির সাধারণ রূপটা কি? শক্তির সাধারণ রূপটা হচ্ছে যান্ত্রিক শক্তি, অর্থাৎ এটা সব সময় হচ্ছে কমন একটা জিনিস, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আর এই শক্তি আছে বলেই কিন্তু আমাদের জগৎ গতিশীল রয়েছে। যদি শক্তি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই জগৎ গতিশীল থাকতো না। এবং বিজ্ঞান হচ্ছে একটা সময় প্রমাণ করে যে হচ্ছে মহাবিশ্বের শক্তি একসময় নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হয়ে যাওয়া বলতে আসলে ধ্বংস হয়ে যাওয়া না, কাজের উপযোগী শক্তি নিঃশেষ হয়ে যাবে, সেটাকে কিন্তু হচ্ছে আমরা শক্তির নিঃশেষটা বুঝিয়েছি। তবে মহাবিশ্বের শক্তিটা হচ্ছে তোমার সংরক্ষিত, অর্থাৎ শক্তিটা হচ্ছে কম বেশি ঘটবে না। শক্তিটা শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। যেমন কিভাবে আমরা সেটাও বলতে পারি, সেটা হচ্ছে দেখো আমার এখানে হচ্ছে যদি আমরা সৌরশক্তি থেকেই আসি, সৌরশক্তি থেকে হচ্ছে কি হচ্ছে? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ শক্তি থেকে কি হচ্ছে? বিদ্যুৎ শক্তি থেকে এই যে আলোক শক্তি উৎপন্ন হচ্ছে কিংবা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। সেই তাপ শক্তি দিয়ে কিন্তু আমরা আবার রান্না করতে পারতেছি। তাহলে সেই রান্নার সময় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, সুতরাং সেক্ষেত্রে রাসায়নিক শক্তির প্রয়োগ হচ্ছে। তার মানে শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হয়ে থাকে, রূপান্তরিত হয়ে থাকে। শক্তির কিন্তু কখনো সৃষ্টি হয় না, শক্তির কিন্তু কখনো ধ্বংস হয় না। তাহলে আমরা যেই রূপটা নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ শক্তির সাধারণ রূপ, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তির ডেফিনেশনটা হচ্ছে কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। অর্থাৎ একটা বস্তুর অবস্থান বলতে হচ্ছে ধরো একটা বস্তুকে আমি ছাদে নিয়ে গেলাম, কিংবা হচ্ছে একটা বস্তুকে আমি যেমন ধনুকের তীরকে এরকম টেনে লম্বা করলাম, কিংবা একটা বস্তু গতিশীল অর্থাৎ দৌড়াচ্ছে, একটা গাড়ি চলতেছে,
তখন তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকেই মূলত যান্ত্রিক শক্তি বলা হয়ে থাকে। তাহলে যান্ত্রিক শক্তির ডেফিনেশনের মধ্যে আমরা দুটো জিনিস বললাম, একটা হচ্ছে কোনো বস্তুর অবস্থান আর একটা হচ্ছে গতির কারণে। এই দুটো কারণে যেই শক্তি নিহিত হয় কোনো বস্তুর মধ্যে তাকে হচ্ছে আমরা যান্ত্রিক শক্তি বলে থাকি, আর যান্ত্রিক শক্তি হচ্ছে শক্তির সাধারণ রূপ। সুতরাং আমরা যেহেতু এখানে দুটো বিষয় নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে বস্তুর অবস্থান আর একটা হচ্ছে গতি, সুতরাং যান্ত্রিক শক্তিও কিন্তু দুই প্রকার। তাহলে যান্ত্রিক শক্তি দুই প্রকার মানে কি কি? তো যান্ত্রিক শক্তির দুটো রূপ, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ বস্তুর অবস্থানের জন্য যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে বিভব শক্তি, আর গতির কারণে যে শক্তি সঞ্চিত হয় সেটা হলো গতিশক্তি। আমরা এই দুটো টপিকস নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব, এবং এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই দুটো টপিকস, সেটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি। অবশ্যই এটা আমরা ভালো করে বুঝলে এই অধ্যায়ের সৃজনশীলগুলোর সমাধানটা আমাদের জন্য কিছুটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বললাম, এরপর আমরা সবচেয়ে সাধারণ রূপ পেয়েছি কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। আর যান্ত্রিক শক্তির দুটো রূপ, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি আমরা মনে রাখবো, সেটা হলো যেই প্রকারের শক্তি বলুক, গতিশক্তি, যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি, যেই শক্তি বলে থাকুক না কেন, সব প্রকারের শক্তির একক কিন্তু একটাই, সেটা হলো জুল, যেটা আমরা দেখে এসেছি যে শক্তির একক হলো জুল। এখন আমরা কথা বলবো গতিশক্তি নিয়ে, বা গতির জন্য কিভাবে শক্তি সঞ্চিত থাকে বস্তুর মধ্যে সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখো, আমরা কিছু এক্সাম্পল একটু খেয়াল করি। তুমি যদি একটা ইটকে নিয়ে বা একটা ঢিলাকে নিয়ে হচ্ছে জানালার কাছে খুব জোরে থ্রো করো, তখন কি হবে? কাঁচটা ভেঙে যাবে না? কিংবা আমরা হচ্ছে গ্রামে যারা থাকি তারা একটা জিনিস তো খুব কমনই করে থাকি, আমের সময় আসলে হচ্ছে ঢিল মেরে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করি, তখন কি আমটা হচ্ছে গাছে, ঢিলটা হচ্ছে আমে যায় আঘাত করে, তারপর হচ্ছে সেখান থেকে আমটা পড়ে যায়। কিংবা সবচেয়ে সুন্দর উদাহরণ, আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন আমরা বিশ্বের বিখ্যাত বোলার যারা আছেন, মানে গতিশীল যারা বোলার আছেন, যেমন হচ্ছে জোফ্রে আর্চার কিংবা মালিঙ্গা কিংবা শোয়েব আখতার কিংবা শ্যান বর্ন কিংবা হচ্ছে ব্রেটলি, তাদের বল যখন আমরা দেখে থাকি তখন কি হয়? একটা বল স্টাম্পে আঘাত লাগে, আর আঘাত করার পরে স্টাম্পকে হচ্ছে সে উপড়ে ফেলে। আমরা এবার প্রত্যেকটা উদাহরণে একটা কমন জিনিস দেখি। দেখো, আমের জন্য আমাকে কি করতে, আম পাড়ার জন্য হচ্ছে আমাকে একটা ঢিলকে হচ্ছে থ্রো করতে, অর্থাৎ গতিশীলভাবে নিক্ষেপ করতে হয়। আমরা যদি আম গাছে নিয়ে ঢিলটাকে এরকম করে আমের সাথে লাগিয়ে রাখি, আদৌ কি আমটা পড়বে না। কিংবা হচ্ছে ধরো শ্যান বর্ন যদি বোলিং করার সময় দৌড় দিয়ে গিয়ে হচ্ছে স্টাম্পের সাথে এরকম করে বলটাকে টাচ করে, স্টাম্প উপড়ে পড়া তো দূরের কথা, বেইলও কিন্তু পড়বে না। কিংবা আমরা যদি হচ্ছে এই যে এর কথা বললাম, তোমার জানালার কাছে হচ্ছে ঢিল ছোড়ার কথা বললাম, আমরা যদি হচ্ছে ঢিলটাকে হচ্ছে গিয়ে জানালার কাছে ভাবে টাচ করায়, কাছের আদৌ কিছু হবে? কিছুই হবে না প্রতি ক্ষেত্রে। কেন কিছু হচ্ছে না? কিংবা আগের বার কেন কিছু হচ্ছিল? কারণ আগের বার আমরা গতিশীল রেখেছিলাম, এবার কিন্তু আমরা তাকে গতিশীল রাখিনি। গতিশীল রাখার ফলে তার মধ্যে কাজ করার একটা সামর্থ্য অর্জন হয়েছে। গতিশীল রাখার ফলে তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য অর্জন হয়েছে, অর্থাৎ তার মধ্যে শক্তি সঞ্চিত হয়েছে। তাই সে হচ্ছে জানালার কাঁচকে ভেঙে ফেলতে পারে, কিংবা আমকে পেড়ে ফেলতে পারে, কিংবা স্টাম্পকে উপড়ে ফেলতে পারে। যার মানে হচ্ছে কোনো বস্তু যখন গতিশীল হয় তখন তার মধ্যে কাজ করার সামর্থ্য সঞ্চিত থাকে বা শক্তি নিহিত থাকে। সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি কিভাবে। ধরো, গতিশীল করা, স্থির বস্তুকে গতিশীল করা, অথবা গতিশীল বস্তুর গতি বৃদ্ধি করা। একটা ফুটবল গড়িয়ে আসতেছে, তাকে আরো জোরে কিক করা, কিংবা একটা ফুটবল দাঁড়িয়ে আছে, তাকে হচ্ছে জোরে কিক করা। দুটো ক্ষেত্রেই আমরা কি করতেছি? ত্বরণ সৃষ্টি করতেছি। অর্থাৎ দুটো ক্ষেত্রেই তো ত্বরণ সৃষ্টি হচ্ছে। ফুটবলটাকে গড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে সেখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে, কিংবা আমি যখন হচ্ছে স্টপ ফুটবলটাকে কিক করতেছি তখনও ত্বরণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই ত্বরণ সৃষ্টি হচ্ছে। আর ত্বরণের জন্য কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ বস্তুতে বল প্রয়োগ করতে হয়। তার মানে কি? বস্তুতে আমরা কাজ সম্পন্ন করতেছি, আর কাজ সম্পন্ন করা মানে কি? তার মধ্যে হচ্ছে কাজ করার শক্তিটা হচ্ছে সঞ্চিত হচ্ছে। আমি তার মধ্যে যে কাজটা করতেছি সেই কাজটাই কিন্তু তার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত আছে। তাই
কোনো বস্তু গতিশীল হলে সে কাজ করার সামর্থ্য সঞ্চিত থাকে, সে কাজ করার সামর্থ্যটা তার মধ্যে সঞ্চিত থাকে। তাই একটা স্পিডি বল হচ্ছে যে স্টাম্পকে উপড়ে ফেলে, কিংবা জানালার কাঁচকে হচ্ছে ঢিলটা ভেঙে ফেলে, কিংবা আমটা আমরা পাড়তে পারি। তাহলে আমরা এই গতিশক্তির ডেফিনিশনটা কি লিখব? গতিশক্তির ডেফিনিশনটা হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। অর্থাৎ একটা গতিশীল বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে গতিশক্তি বলে। আমরা একটু আগে কিন্তু বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি আর ডেফিনিশন নিয়ে বাড়তি কিছু বললাম না, ডেফিনিশনটা তোমরা এমনি বুঝতে পারবা। বরং আমরা তার সূত্রটার প্রমাণটা দেখি। ধরো একটা স্থির বস্তু ছিল, স্থির বস্তু মানে হচ্ছে u0, তার উপর F বল প্রয়োগ করা হলো। কোন একটা বস্তু স্থির ছিল, তার উপর F বল প্রয়োগ করা হলো, আর বল প্রয়োগ করার পর বস্তু v বেগ প্রাপ্ত হলো, এবং এই সময় বস্তুর সরণ হলো হচ্ছে s পরিমাণ। আর বস্তুর ভর কত? ভর হচ্ছে m ভরের একটা স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তু v বেগ প্রাপ্ত হলো, এই সময় বস্তুর s পরিমাণ সরণ ঘটেছে। সুতরাং আমরা একটু আগেই দেখেছি, সেখান থেকে আমরা লিখতে পারি গতিশক্তি সমান হচ্ছে কৃতকাজ। আমরা বলেছিলাম যে কোনো বস্তু ত্বরণ সৃষ্টির জন্য কি করতে হয়? বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ করা মানে হচ্ছে বস্তুতে শক্তি সঞ্চিত হয়, অর্থাৎ এই জন্যই আমরা লিখতে পারি গতিশক্তি সমান হচ্ছে কৃতকাজ। এখন গতিশক্তি মানে কি, কৃতকাজ মানে কি? কৃতকাজ মানে হচ্ছে Fs। এই Fs কে আমরা কি লিখতে পারি? Fs মানে হচ্ছে MAS, এবং গতিশক্তিকে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে ইকে। কে কাইনেটিক এনার্জির জন্য, আর ই হচ্ছে এনার্জি। তো কাইনেটিক এনার্জি ইকে সমান হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি MAS। এখন আমরা আরেকটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, যে সূত্রটা আমাদের খুবই কমন। এখন দেখো এইখানে হচ্ছে এই যে ইউ স্কয়ার, সেটা তো জিরো, ইউটা তো জিরো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2as, v স্কয়ার সমান 2as, অথবা as সমান কি লিখতে পারি? as সমান লিখতে পারি v স্কয়ার বাই 2। দেখো এই যে 2টা এদিকে আসলে হচ্ছে ডিভাইড হয়ে যাবে, তাহলে as সমান হচ্ছে v স্কয়ার বাই 2। তাহলে এইখানে mটা ঠিক আছে, as এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? v স্কয়ার বাই 2। অর্থাৎ ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে ই কে সমান হচ্ছে, এই যে 2টাকে সামনে এনে লিখলাম হাফ m v স্কয়ার। এটাই হচ্ছে আমাদের গতিশক্তি নির্ণয়ের সূত্র, যেখানে m হচ্ছে ভর আর v হচ্ছে বেগ। আমি যদি বিষয়টা আরেকবার বলি, সেটা হচ্ছে একটা স্থির বস্তু, তার উপর f পরিমাণ বল প্রয়োগ করা হলো, আর এই জন্য তার কি v বেগ প্রাপ্ত হলো, আর এই সময় বস্তুর সরণ হচ্ছে s, আর বস্তুর ভরটা আমরা বলে দিয়েছি, বস্তুর ভর হচ্ছে m। তো আমরা যেহেতু জানি বল প্রয়োগ করা মানে হচ্ছে কাজ সম্পন্ন করা, কোনো বস্তুর উপর যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তার মধ্যে সেই পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে। সুতরাং গতিশক্তি সমান হচ্ছে কৃতকাজ। এখন কৃতকাজকে আমরা লিখতে পারি Fs, যেহেতু বলের দিকে সরণ ঘটেছে, সুতরাং আমার এখানে আর হচ্ছে cos θ আনার প্রয়োজন নাই, Fs। তাহলে f এর পরিবর্তে ma আর s। এখন আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। যেহেতু আমরা u0 বলে দিয়েছি, তাহলে ইউ স্কয়ার পুরোটাই 0, অর্থাৎ v স্কয়ার সমান 2as। as সমান কি হবে? এই যে 2টা এদিকে এসে ডিভাইড হবে, পুরোটাকে আমরা উল্টে দিব, তাহলে v স্কয়ার সমান v স্কয়ার বাই 2 হবে। এই যে as, এই as এর জায়গায় আমরা লিখলাম v স্কয়ার বাই 2, অর্থাৎ কাইনেটিক এনার্জি ই কে সমান আমরা লিখতে পারি হাফ m v স্কয়ার, যেটা হচ্ছে আমাদের গতিশক্তি নির্ণয়ের সূত্র। তাহলে আমরা বলতে পারি গতিশক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে? গতিশক্তি নির্ভর করে ভরের উপর, গতিশক্তি নির্ভর করে বেগের উপর। অর্থাৎ তোমার দিকে যদি একটা টেনিস বলকে ছুড়ে দেওয়া হয় একই বেগে, এবং একটা ইট ছুড়ে দেওয়া হয়, কখন তুমি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবা? অবশ্যই যখন ইটটাকে ছুড়ে দেওয়া হবে তখন। তার মানে বেগ যদি কনস্ট্যান্ট রাখে, যার ভর বেশি তার গতিশক্তির পরিমাণ বেশি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে গতিশক্তি হচ্ছে ভরের উপর নির্ভর করে। আবার ধরো একটা টেনিস বলকে আমি 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি, আর 100 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে নিক্ষেপ করতেছে, অর্থাৎ খুব জোরে নিক্ষেপ করতেছে আর খুব আস্তে থ্রো করতেছে। দুটোর ক্ষেত্রে কখন সবচেয়ে বেশি পরিমাণ আঘাতপ্রাপ্ত হবা? যখন যত জোরে মারা হবে, যত জোরে মারা হবে তত বেশি আঘাতপ্রাপ্ত হবা। তার মানে হচ্ছে বেগের উপর নির্ভর করে। অর্থাৎ একটা গতিশক্তি হচ্ছে দুটো বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, সেটা হচ্ছে বেগের উপর নির্ভর করে। এখন এখান থেকে
থেকে আমরা একটা জিনিস বা একটা ম্যাথ করতে পারি, সেটা হচ্ছে যদি কোনো একটা বস্তুর বেগ দ্বিগুণ করে দেওয়া হয় গতিশক্তির কি পরিবর্তন ঘটে। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তির কি পরিবর্তন ঘটে। ধরো কোনো একটা বস্তু যখন হচ্ছে নর্মাল অবস্থায় ছিল তখন তার গতিশক্তি ek1 সমান হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে নর্মাল অবস্থা অর্থাৎ প্রাথমিক অবস্থায়। এরপর আমরা কি করলাম, তার বেগকে দ্বিগুণ করে দিলাম। দ্বিগুণ করে দেওয়া মানে কি, আগে ভি হলে এখন 2v হবে। তাহলে ek2 সমান কি হবে, হাফ এম। ঠিক আছে, শুধু ভিটা কি হয়ে যাবে, 2v হয়ে যাবে, অর্থাৎ আগের দ্বিগুণ হয়ে যাবে। আগে যেটা v ছিল এখন সেটা 2v হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, হাফ এম। ঠিক আছে, আর 2v হোল স্কোয়ার করলে কি হবে, 4v স্কোয়ার। 4টাকে এবার সামনে নিয়ে আসি, তাহলে 4। ঠিক আছে, আর হাফ এম ভি স্কোয়ারটা রয়ে গেল। এখন দেখো হাফ এম ভি স্কোয়ার মানে কি, হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে প্রথমে যে তার গতিশক্তি ছিল সেটাই ek1, অর্থাৎ আমরা ek2 সমান লিখতে পারি, ek2 সমান হচ্ছে 4। ঠিক আছে, এই হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি হচ্ছে ek1। অর্থাৎ কোনো একটা বস্তুর গতিশক্তি যদি বেগ যদি দ্বিগুণ করে দেওয়া হয়, কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে গতিশক্তি হয়ে যাবে পূর্বের 4 গুণ। অর্থাৎ পূর্বে ছিল ek1, নতুন গতিশক্তি ek2 সমান হচ্ছে 4 ইন্টু ek1, অর্থাৎ পূর্বের 4 গুণ। এটা হচ্ছে গতিশক্তি সম্পৃক্ত একটা ছোট্ট ম্যাথ দেখালাম তোমাদের বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে এটা ছিল হচ্ছে গতিশক্তি নিয়ে কথা। দেখো বিভব শক্তি কাকে বলে, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। তার মানে হচ্ছে একটা বস্তু যেই স্বাভাবিক অবস্থা থাকে তার অবস্থা থেকে পরিবর্তন করালে তখন কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে খেয়াল করো বিষয়টা। দেখো আমার কাছে একটা রাবার আছে, রাবারের ব্যান্ড। তো এটা হচ্ছে নর্মালি স্বাভাবিক অবস্থা বলতে এই অবস্থাটাকে বোঝাচ্ছি। স্বাভাবিকভাবে সে যে অবস্থায় আছে এই অবস্থাটাকে আছে। তো আমি এটাকে কি করলাম, তার অবস্থা থেকে পরিবর্তন করলাম। অর্থাৎ দেখো এই যে তার অবস্থা থেকে একটা পরিবর্তনকৃত অবস্থায় নিয়ে আসলাম। এখন নিয়ে আসলে সে কাজ করার কিভাবে সামর্থ্য অর্জন করে, কাগজের টুকরাটাকে হচ্ছে খুব সজোরে তার অবস্থান থেকে পরিবর্তন করে, মানে তার অবস্থান থেকে অন্য দূরে ছিটকে দিচ্ছে। এই যে কাগজের টুকরাটাকে সে তার অবস্থান থেকে ছিটকে অনেক দূরে ফেলে দিচ্ছে, এর জন্য কিন্তু কিছু কাজ করতে হয়েছে। আর এই কাজ করার জন্য কি শক্তিটা প্রয়োজন। সেই শক্তিটা কোথায় থেকে এসেছে, আমি যখন রাবার ব্যান্ডটাকে হচ্ছে তার স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করেছি, স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করেছি, তখন কিন্তু তার মধ্যে কাজ করার একটা সামর্থ্য লাভ করেছে। এই সামর্থ্যটাই হচ্ছে কিন্তু বিভব শক্তি। অথবা আমরা অন্য কোনো উদাহরণ চিন্তা করতে পারি। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে একটা বলকে আমি একটা উচ্চতায়, ধরো এইচ উচ্চতায় নিয়ে আসলাম। এখন এর মধ্যে কাজ করার যে সামর্থ্য লাভ করেছে কিভাবে বুঝবো, এটাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দিলে হচ্ছে সে কিন্তু আবার এখানে ফিরে আসবে। এই যে তার এখানে ফিরে আসার জন্য কিন্তু তাকে কিছু কাজ করতে হচ্ছে। এই কাজ করার যে সামর্থ্যটা সেটা কেন, তার এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে আসার জন্য হচ্ছে তার মধ্যে সঞ্চিত হয়েছে। সুতরাং এটাও কিন্তু বিভব শক্তি। আমরা প্রথমে দেখেছি অবস্থার পরিবর্তন করে, রাবারটা সিম্পল ছিল, টেনে আমি তার অবস্থার পরিবর্তন করেছি। অবস্থানের পরিবর্তন করে এই যে এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে এসেছি। এই দুটো ক্ষেত্রেই আমরা দেখলাম বস্তু কাজ করার কিছু সামর্থ্য অর্জন করেছে। সুতরাং এদেরকে আমরা বলে থাকি হচ্ছে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আমরা হিসেব করব কিভাবে, বিভব শক্তি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি সমান হচ্ছে mgh, অর্থাৎ বস্তুটাকে অভিকর্ষ যেই বলের নিচের দিকে টানতেছে তার সাথে হচ্ছে আমি কি করতেছি, তাকে উপরের দিকে এইচ উচ্চতায় নিয়ে গেছি। এই জন্য হচ্ছে বিভব শক্তি সমান হচ্ছে mgh। এমটা হচ্ছে ভর আর এইচটা হচ্ছে উচ্চতা। সুতরাং আমরা বলতে পারি বিভব শক্তিটা বস্তুর ভরের উপর নির্ভর করে, বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। এবং এই
বিভব শক্তিটা সঞ্চিত হবে যদি আমরা সংরক্ষণশীল বলের বলয়ের মধ্যে কাজটা করে থাকি। সংরক্ষণশীল বল বলতে হচ্ছে বোঝানো হয় কোনো একটা বস্তুর যদি কাজের সমষ্টিটা 0 হয়। যেমন ধরো এখান থেকে এখানে নিয়ে আসতে যদি আমার হচ্ছে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, সে কিন্তু সেখান থেকে নেমে আসতে সেই ডব্লিউ পরিমাণ কাজই কিন্তু হচ্ছে সম্পূর্ণ করে থাকবে, তখন তার টোটাল কাজের পরিমাণ হচ্ছে 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে ফিরে আসলে তার কিন্তু কাজের পরিমাণ 0 হয়ে যাবে। এখানে উঠাতে যে পরিমাণ কাজ করবে নেমে আসতে ঠিক একই পরিমাণই কাজ করবে, সুতরাং আমার এখানে কাজের পরিমাণটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যার ফলে হচ্ছে 0 কেন হচ্ছে? কারণ বস্তুর সরণটা হচ্ছে 0। যখন আমি এখান থেকে নিয়ে গিয়ে এখানে নিয়ে আসলাম তখন ডব্লিউ ইকুয়াল টু কি আমরা জানি হচ্ছে এফ এস। তো যেখান থেকে নিয়ে আসছি উঠিয়েছি সেখানে যখন নিয়ে আসবো তখন তো সরণ 0, বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে আসলে সরণ 0, তাহলে 0 হলে কাজের পরিমাণটা 0 হয়ে যাচ্ছে। এই রকম বলগুলাকে হচ্ছে সংরক্ষণশীল বল বলে থাকে। আর সংরক্ষণশীল বলের ক্ষেত্রে তোমার যদি তার বলয়ের মধ্যে, বলয়টা কি, যেমন অভিকর্ষ বলটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কাজ করে, একটা চুম্বক তার চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কাজ করে, এই যেই এরিয়া পর্যন্ত তার প্রভাব থাকে সেটাকেই তার বলের ক্ষেত্র বলা হয়। আর এই বলের ক্ষেত্রের মধ্যে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করি তখনই কিন্তু তার মধ্যে কাজ করার সামর্থ্যটা অর্জন করে, তখন সেটাকে আমরা কি বলি? যেই সামর্থ্য অর্জন করেছে তাকে বলে থাকি হচ্ছে বিভব শক্তি। আরেকটা কথা আমরা মনে রাখবো, বিভব শক্তিটাকে কিন্তু আমরা কোনো যদি কাজ করাতে হয় তাকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে হয়। সেটার এক্সাম্পল, ধরো বস্তুটা হচ্ছে একটা ছাদের উপরে আছে, সে কি তখন কোনো কাজ করতে পারবে? পড়বে না বা কাজ করতে পারবে না। তাকে যদি আমি নিচের দিকে ফেলে দিই তখনই কিন্তু সে এই বিভব শক্তিটাকে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তারপরে কিন্তু সে কাজ সম্পূর্ণ করতেছে। সুতরাং বিভব শক্তিকে কাজে রূপান্তরের আগে অন্য শক্তিতে রূপান্তরিত করতে হয়। যেমন এখানে আমি হচ্ছে কি করলাম? বিভব শক্তিতে রূপান্তরিত করলাম। তাহলে বিভব শক্তির ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। আমি দুটো এক্সাম্পল দিয়ে অবস্থা এবং অবস্থানের পরিবর্তনটাও ক্লিয়ার করেছি, এবং বিভব শক্তি নির্ণয়ের সূত্রটা হচ্ছে ইপি ইকুয়াল টু mgh। এবং সেই সাথে আমরা প্রথমেই বলে নিয়েছি যত প্রকার শক্তি আছে সব প্রকারের শক্তির একক কিন্তু একটাই, সেটা হলো জুল। আর মাত্রা যদি চিন্তা করি, মাত্রাটা কি হবে? দেখো আমি mgh, এম মানে হচ্ছে এম এর মাত্রা ক্যাপিটাল এম, জি হচ্ছে ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, আর H মানে হচ্ছে বস্তুর উচ্চতা অর্থাৎ সরণ, সেটার মাত্রা হচ্ছে L। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ml স্কয়ার T ইনভার্স 2, অর্থাৎ শক্তির মাত্রা হচ্ছে ml স্কয়ার T ইনভার্স 2। অথবা আমরা যদি গতিশক্তি দিয়ে চিন্তা করি, E কে সমান আমরা কি পেয়েছিলাম? হাফ m v স্কয়ার। তো হাফের তো কোনো একক নেই, ভরের একক কি? ভরের একক হচ্ছে ক্যাপিটাল M। v হচ্ছে বেগের একক কি? LT ইনভার্স 1, তাহলে হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি ml স্কয়ার T ইনভার্স 2, অর্থাৎ যেই শক্তি হোক না কেন তার এককটা কিন্তু ml স্কয়ার T ইনভার্স 2। আর এই এককটা কিন্তু আমরা এই মাত্রাটা কিন্তু আমরা কাজের মাত্রায়ও দেখে এসেছি। সুতরাং শক্তির মাত্রা এবং কাজের মাত্রাও সেম। যত প্রকারের শক্তি আছে সব প্রকারের শক্তির মাত্রাই হচ্ছে ml স্কয়ার T ইনভার্স 2, এবং কাজের একক যেমন জুল ছিল সকল প্রকারের শক্তির এককও কিন্তু হলো জুল। আর বিভব শক্তির যদি একটা এক্সাম্পল চিন্তা করি, ধরো 10 কেজি ভরের একটা বস্তুকে আমরা 10 মিটার উচ্চতায় উঠালাম, 10 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার উচ্চতায় উঠালাম, এবং আমি ধরে নিলাম তখন অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এই ক্ষেত্রে বিভব শক্তির পরিমাণ কি পাবো? বিভব শক্তি ইপি সমান হচ্ছে mgh। এম কত? 10 কেজি ভরের বস্তু, ইন্টু অভিকর্ষ ত্বরণের মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু উচ্চতা কত? 10 মিটার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1000 জুল, অর্থাৎ বস্তুটা হচ্ছে বিভব শক্তির পরিমাণ 1000 জুল। তাহলে বস্তুর বিভব শক্তি 1000 জুল বলতে কি বোঝানো হয়? এই যে বস্তুটাকে যে অবস্থানে নিয়ে গেলাম তখন তার মধ্যে কাজ করার সামর্থ্য হচ্ছে 1000 জুল, অর্থাৎ বস্তুটা তার পূর্বের অবস্থায় অর্থাৎ যেখানে ছিল সেখানে ফিরে আসতে 1000 জুল কাজ সম্পন্ন করবে। এটা হচ্ছে বিভব শক্তি নিয়ে কথাবার্তা।
এরপর আমরা শক্তির বিভিন্ন উৎস নিয়ে কথা বলবো। শক্তির উৎসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি বলতে হচ্ছে যেই শক্তিগুলো নিঃশেষ হয়ে যাবে, যেমন আমরা এখানে তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার শক্তির কথা বলেছিলাম, এগুলো একসময় নিঃশেষ হয়ে যাবে। কোনো একটা খনি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তেল পাওয়া যায় কিংবা একটা নির্দিষ্ট পরিমাণ কয়লা পাওয়া যায়, নির্দিষ্ট ঘনফুটের গ্যাস পাওয়া যায়, এগুলো আসলে একসময় নিঃশেষ হয়ে যাবে, এই জন্য এদেরকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য শক্তি কি? নবায়নযোগ্য শক্তি হচ্ছে এই যে জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়োশক্তি, জিওথার্মাল, এইগুলো আসলে কখনো নিঃশেষ হবে না। এগুলো নিঃশেষ মানে হচ্ছে যে পৃথিবী ধ্বংসের কথাই বলি। সৌরশক্তি মানে সূর্যের আলো আসবে না মানে পৃথিবী ধ্বংস, কিংবা বায়োমাস কিংবা জলবিদ্যুৎ, এগুলো আসলে কখনো নিঃশেষ হওয়ার নয়, এই জন্য এদেরকে হচ্ছে নবায়নযোগ্য শক্তি বলা হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে শক্তির উৎসের একটা প্রাচীন কাহিনী যদি বলি আমরা, সেটা হচ্ছে একটা সময় যখন একদম প্রাচীন যুগে মানুষ কিন্তু তার পেশি শক্তির ব্যবহার করত। সে পাথর ছুঁড়ে কিংবা গাছের ডাল ব্যবহার করে এই নিজের পেশি শক্তি ব্যবহার করেই কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে থাকতো। শিকার করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এইভাবেই করে থাকতো। কিন্তু পরবর্তীতে তারা আস্তে আস্তে পশুদের যে শক্তি থাকে সেই শক্তি ব্যবহার করতে শুরু করে। অর্থাৎ একটা পশুর পিঠে হচ্ছে সে একটা বোঝা তুলে দিয়ে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু পশুর শক্তিকে ব্যবহার করতেছে। এইভাবে পশু দিয়ে হচ্ছে জিনিসপত্র টানা, তারপরে হচ্ছে যে তোমার এই যে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে, বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে সেই সভ্যতাটাকে আরো উন্নত করে তোলে। অর্থাৎ শক্তির বিভিন্ন উৎসের মাধ্যমেই কিন্তু আমরা এই আজকের পরিস্থিতির অবস্থায় এসেছি। আমরা এখন বিভিন্ন উৎস থেকে শক্তি সংরক্ষণ করতে বা সংগ্রহ করতে শুরু করি। তো এখন যদি অনবায়নযোগ্য শক্তির প্রথমে তেল নিয়ে কথা বলি, তেলটা হচ্ছে মূলত হচ্ছে পেট্রোলিয়াম। যে খনিতে যে হচ্ছে পেট্রোলিয়াম পাওয়া যায়, পেট্রোলিয়াম হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটার অর্থ হচ্ছে পেট্রো মানে হচ্ছে তোমার পাথর, আর অলিয়াম, পেট্রো আর অলিয়াম মিলেই কিন্তু হচ্ছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামের পেট্রো অর্থ পাথর, অলিয়াম মানে হচ্ছে তেল, অর্থাৎ পাথরের তেল। তোমার একটা সময় হচ্ছে টারশিয়ারি যুগে, প্রায় আজ থেকে হচ্ছে 5 থেকে 6 কোটি বছর পূর্বে সামুদ্রিক যে পাললিক শিলাগুলো আছে সেই শিলাগুলোর হচ্ছে যে ভেতরে চাপা পড়ে বিভিন্ন হচ্ছে যে তোমার এটা কি বলে সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে বিভিন্ন গাছপালা তোমার সেখানে চাপা পড়ে তেলে রূপান্তরিত হয়েছে। আমরা যে আজকে যে ভূখণ্ডে বসবাস করতেছি সেই ভূখণ্ডও কিন্তু একসময় সমুদ্রের তলদেশেই ছিল। তো সেই জন্য হচ্ছে সেই পাললিক শিলার নিচে চাপা পড়ে বিভিন্ন ধরনের হচ্ছে গাছপালা, তারপরে হচ্ছে সামুদ্রিক পানি থেকে শুরু করে বিভিন্ন জিনিস তেলে রূপান্তরিত হয়েছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। সেখান থেকেই কিন্তু আমরা এই খনিজ তেল বা পেট্রোলিয়ামটা পেয়ে থাকি। এই পেট্রোলিয়ামের ব্যবহার কিন্তু অনেক বেশি এখন। এই পেট্রোলিয়াম হচ্ছে এই খনিজ তেল থেকে হচ্ছে আমরা বেনজিন কিংবা আলকাতরা বিভিন্ন জিনিস হচ্ছে আমরা পেয়ে থাকি। তারপরে হচ্ছে তোমার পেট্রোল পেয়ে থাকি, যেটা হচ্ছে পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা পরিবহনে হচ্ছে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা হচ্ছে এই পেট্রোলিয়াম থেকে পেয়ে থাকি। এছাড়াও পেট্রোলিয়াম থেকে হচ্ছে ধরো আমাদের বিভিন্ন প্রসাধনী তৈরি করা হয়। এই প্রসাধনী ছাড়াও পেট্রোলিয়ামের মূল যে কাজটা, অর্থাৎ খনিজ তেলের যে মূল কাজটা, এটা কিন্তু হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা। আর পেট্রোলিয়াম হচ্ছে মূলত তোমার পরিবহন কিংবা হচ্ছে তড়িৎ শক্তির হচ্ছে মূল জ্বালানি হিসেবে কাজ করে থাকে। তারপরে যদি আমরা কয়লা নিয়ে কথা বলে থাকি, কয়লা হচ্ছে তোমার এই যে আমাদের ভূপৃষ্ঠে বিভিন্ন গাছপালা মারা যায়, এরপর এগুলো কিন্তু মাটির নিচে চাপা পড়ে। আমরা কিন্তু হচ্ছে অন্য কোনোভাবে হচ্ছে করতে পারি না, যে গাছগুলো হচ্ছে মারা যাচ্ছে বিভিন্নভাবে এগুলা মাটির নিচে চাপা পড়ে। চাপা পড়ার পর সেখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু হচ্ছে তোমার এগুলা কয়লায় পরিণত হয়। আর এই কয়লা হচ্ছে পুড়িয়ে আমরা তাপ পেয়ে থাকি। এইটা হচ্ছে যে কয়লা সবচেয়ে বহুল ব্যবহৃত, যে কয়লা থেকে সরাসরি তাপ পেয়ে থাকা। এছাড়াও কয়লার আরো ব্যবহার রয়েছে। কয়লা থেকে আলকাতরা পাওয়া যায়, বেনজিন পাওয়া যায়, অ্যামোনিয়াম পাওয়া যায়। এই জিনিসগুলা কিন্তু হচ্ছে তোমার, তারপর কোল গ্যাস পাওয়া যায়। এই এইগুলা কিন্তু হচ্ছে আমরা কয়লার ব্যবহার হিসেবে দেখে থাকি। এছাড়া কয়লার আধুনিক কালে অন্যতম একটা ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, যেটাকে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বলে থাকি। তবে এটার একটা ক্ষতিকর দিক আছে। কয়লার একটা ক্ষতিকর দিক হচ্ছে সেটা সালফার গ্যাস তৈরি করে। এই সালফার গ্যাসটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে তোমরা রসায়নে অনেকটাই জেনে থাকো। তো এই অ্যাসিড বৃষ্টি হচ্ছে যে স্বল্প মাত্রায় হয়ে থাকে কয়লা যেই সালফার তার কারণে, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন নদ নদী তারপরে হচ্ছে হ্রদের মধ্যে থাকা যে মাছগুলো আছে তাদেরকে মেরে ফেলে। সুতরাং হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কিছু ক্ষতিকর দিক রয়েছে।
তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমরা ভূমি থেকে যে প্রাকৃতিক গ্যাসটা পেয়ে থাকি সেটা মূলত হচ্ছে অপরিশোধিত এবং যার মূল উপাদান বা প্রধান উপাদান হচ্ছে মিথেন। এটার সাথে আরও বিভিন্ন অপদ্রব্য মিশ্রিত থাকে। তো প্রথমে এগুলাকে পরিশোধিত করে নিতে হয়, পরিশোধিত করেই কিন্তু হচ্ছে আমরা সেটাকে কি ব্যবহার উপযোগী করতে পারি। গ্যাসের অন্যতম বাংলাদেশে প্রধান ব্যবহার হচ্ছে তোমার রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেখান থেকে হচ্ছে রান্নার কাজে গ্যাসের প্রধান ব্যবহার। এছাড়াও তোমার হচ্ছে যে বিভিন্ন সার কারখানায় ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে গ্যাস থেকে হচ্ছে তাপ উৎপাদন করে হচ্ছে যে তাপ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যায়, বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। এবং গ্যাস হচ্ছে যে ভূ অভ্যন্তরে প্রচণ্ড চাপ এবং তাপের কারণে হচ্ছে মূলত এই গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। এই গ্যাসের হচ্ছে ব্যবহারের কথা বললাম, এবং উন্নত বিশ্বে বা হচ্ছে শিল্প বিপ্লবের সময় এই গ্যাস এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা যে শেষের যেটা লিখলাম সেটা হচ্ছে নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তিটা মূলত হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে শক্তি নিয়ে সেই শক্তি দিয়ে হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। সেই বিদ্যুৎটা হচ্ছে যে আমরা এখন ব্যবহার করে থেকে থাকি, যেটা উন্নত বিশ্বে কাজ করতেছে। তবে এটা প্রচণ্ড রকমের হচ্ছে বিপজ্জনক, যেহেতু হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে প্রচণ্ড ভয়ঙ্কর এবং প্রচুর পরিমাণে শক্তি নিঃসৃত করে। তাই এটার জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হয়। এবং হচ্ছে এখানে ইউরেনিয়ামের সাথে হচ্ছে নির্দিষ্ট শক্তি নিউট্রনের বিক্রিয়া ঘটিয়েই মূলত হচ্ছে নিউক্লিয়ার শক্তিটা পাওয়া যায়, এবং সেটা করা হয় হচ্ছে নিউক্লিয়ার চুল্লির মধ্যেই। আমরা হচ্ছে এখন নিউক্লিয়ার শক্তির বিদ্যুৎ উৎপাদন সৃষ্টি করতেছি। তারপরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রও কিন্তু বাংলাদেশে স্থাপন হচ্ছে। এই যে এখানে যে কয়টা উপাদান নিয়ে কথা বললাম, তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, এগুলা কিন্তু হচ্ছে একসময় নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমাদের যেই ব্যাপারগুলো হচ্ছে খুব খেয়াল রাখতে হবে, এগুলোর অপচয় রোধ করতে হবে। কারণ তেল, গ্যাস, কয়লা এগুলো যদি শেষ হয়ে যায় আমরা কিন্তু একসময় শক্তির অভাব বোধ করব। আমরা এখন একটা দিন ঢাকা শহর গ্যাস ছাড়া কিন্তু কল্পনা করতে পারি না। তুমি চিন্তাও করতে পারবে না মানুষের হচ্ছে কি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে যদি ঢাকা শহরে একটা দিন গ্যাস না থাকে। তাই গ্যাসের অপচয়টা আমাদেরকে রোধ করতে হবে। সেই অপচয় রোধ করার মাধ্যমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু এগুলো হচ্ছে অনবায়নযোগ্য, তাই এগুলো নিঃশেষ হয়ে যাবে। তাই আমরা যত বেশি সম্ভব এগুলাকে লিমিট পরিমাণে ব্যবহার করে বা অপ্রয়োজনে ব্যবহার না করে এদেরকে সংরক্ষিত করে এগুলার পর্যাপ্ত যতদিন সম্ভব হচ্ছে এগুলা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এরপর আমরা অনবায়নযোগ্য শক্তির মধ্যে যদি জলবিদ্যুৎ নিয়ে কথা বলি, জলবিদ্যুৎ মূলত হচ্ছে সমুদ্রের পানির বা হচ্ছে তোমার নদীর পানির জোয়ার ভাটাকে কাজে লাগানো। সমুদ্রের স্রোতের মধ্যে বা নদীর স্রোতের মধ্যে বিভব শক্তি, গতিশক্তি সংরক্ষিত থাকে। এই গতিশক্তি বা বিভব শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটা টারবাইন ঘুরিয়ে সেখানে হচ্ছে গতিশক্তি এবং চৌম্বক শক্তির সমন্বয়ে কিন্তু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে জলের স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি বলেই এটাকে কিন্তু জলবিদ্যুৎ বলা হয়ে থাকে। আর আমাদের চট্টগ্রামের হচ্ছে কাপ্তাইতে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেটা হচ্ছে আমরা বিভব শক্তি, স্রোতের বিভব শক্তিকে কাজে লাগিয়ে এই বিদ্যুৎটা সৃষ্টি করে থাকি। তো এই যে জলের প্রবাহ সেটাও কিন্তু আমাদের শক্তির উৎস হিসেবে কাজ করতেছে। এছাড়া হচ্ছে ফ্রান্স হচ্ছে সবচেয়ে ভালোভাবে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তোমার শক্তির উৎস হিসেবে ব্যবহার করতেছে এবং সেখান থেকে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতেছে। এরপরে হলো বায়োমাস। বায়োমাস বলতে আসলে মূলত সেই সমস্ত জৈব পদার্থকে বোঝানো হয় যাদেরকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি। এটা কিন্তু হচ্ছে সঙ্গে হিসেবে তোমরা ব্যবহার করবা যে বায়োমাস হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদেরকে হচ্ছে আমরা কি করতে পারি, জৈব পদার্থ যাদেরকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি। আমরা জানি সূর্যের আলোকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই যে খাদ্য তৈরি করে এটাই কিন্তু বায়োমাস, এবং উদ্ভিদের বিভিন্ন অংশে কিন্তু এটা সংরক্ষিত থাকে। আর আমরা এই বায়োমাস বা মানুষ বা প্রাণী হচ্ছে এই বায়োমাস গ্রহণ করে তাদের খাদ্যের চাহিদা মিটিয়ে থাকে, তারা তাদের প্রতিদিনকার হচ্ছে কাজ সম্পূর্ণ করে থাকে। এছাড়াও হচ্ছে বায়োমাসের উৎস হিসেবে আমরা যেগুলো ব্যবহার করতে পারি গাছ, তারপরে হচ্ছে কাঠের বর্জ্য, পৌর বর্জ্য, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ময়লা আবর্জনা, গোবর, তারপরে ধানের তুষ, কুড়া, এগুলো হচ্ছে মূলত বায়োমাস হিসেবে ব্যবহার করতে পারি। আর বায়োমাস থেকে ব্যবহার উপযোগী অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়, সেটা হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাস হচ্ছে যে তোমার বায়ু বর্জ্য দিয়ে হচ্ছে যে তৈরি করা হয়ে থাকে এবং সহজ এটার উৎপাদন প্রক্রিয়াটাও কিন্তু সহজ। সেটা হচ্ছে তোমার গোবর আর পানিকে যদি
1:2 মিশানো হয়ে থাকে, অর্থাৎ গোবর যদি হয় 1 কেজি পানি হবে 2 কেজি, কিংবা গোবর যদি হয় হচ্ছে 5 কেজি পানি হবে 10 কেজি, এরকমভাবে মিশিয়ে সেখানে পচিয়ে সেখান থেকে কিন্তু আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারি। এই বায়োগ্যাসটা কিন্তু হচ্ছে আমরা রান্নার কাজে বা প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এখান থেকে কিন্তু বিদ্যুৎও উৎপাদন করা যায় এবং এরকমটা বলা যায় 2-3টা গরুর যে পরিমাণ গোবর পাওয়া যায় তা দিয়ে কিন্তু হচ্ছে 4-5 জন মানুষের প্রতিদিনকার হচ্ছে যে গ্যাস এবং বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হয়ে যায়। আর এই অনুপাতটা অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে গোবর অনুপাত পানি। বায়োগ্যাস তৈরিতে গোবর ও পানির অনুপাত হচ্ছে 1:2, সেভাবে হচ্ছে বায়োমাসটা তৈরি করা হয়। আর বায়োমাসকে হচ্ছে নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে সৌরশক্তি, এটা আমরা সবাই কমনলি চিনে থাকি। সৌরশক্তি হচ্ছে সূর্য থেকে আসা যে শক্তিটা পেয়ে থাকি, এই জন্য হচ্ছে আমরা জানি সূর্য হচ্ছে শক্তির প্রধান উৎস। আমরা যতগুলা শক্তি নিয়ে কথা বলি তা কোনো না কোনোভাবেই কিন্তু সৌরশক্তি অর্থাৎ সূর্য থেকে এসে থাকে। এই যে আমরা তেল, গ্যাস, কয়লা নিয়ে কথা বলেছি, এটা কিন্তু হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে সৌরশক্তি সংরক্ষণের ফলে কিন্তু এই রূপান্তরগুলা ঘটে থাকে, অর্থাৎ এগুলাকে সৌরশক্তির একটা রূপ বলতে পারি। তাহলে সৌরশক্তি হচ্ছে বা সূর্য থেকে আসা শক্তি হচ্ছে শক্তির প্রধান উৎস। এই সৌরশক্তির ব্যবহারও অনেক রয়েছে। এই সৌরশক্তির সাহায্যে আমরা সরাসরি ব্যবহার কি, আমাদের যে জামা কাপড়টা আমরা শুকিয়ে থাকি, সেই শুকানো কিন্তু হচ্ছে কি সূর্যের যে আলোটা আছে বা তাপটা আছে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের জামা কাপড়, ভেজা জামা কাপড় শুকিয়ে থাকি। এটা কিন্তু হচ্ছে সরাসরি ব্যবহার। এছাড়া হচ্ছে শুটকি থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য রোদে শুকিয়ে অনেকদিন সংরক্ষিত করা যায়, এটাও কিন্তু সৌরশক্তির একটা ব্যবহার। এছাড়া হচ্ছে সৌরশক্তির সাহায্যে তোমার সৌর কোষ তৈরি করা যায়, সোলার কোষ বা সোলার সেল বলা হয়, এগুলা হচ্ছে তৈরি করা যায়। এগুলার হচ্ছে ব্যবহার অনেক, যেমন হচ্ছে আমরা যে কৃত্রিম উপগ্রহগুলো আছে সেই কৃত্রিম উপগ্রহগুলোতে হচ্ছে তড়িৎ শক্তি প্রেরণে কিন্তু এই যে সোলার সেলগুলা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে বিভিন্ন ক্যালকুলেটর, লাইট, হাত ঘড়ি, এগুলোর মধ্যে দেখবা যে হচ্ছে এখন সোলার সেল ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশেও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় এখন সৌরশক্তি ব্যবহার করা হয়। তোমরা দেখবা যে হচ্ছে সোলার সেলের সাহায্যে এটা কি বলে তোমার বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, বিভিন্ন অফিসে সেটা কাজে লাগানো হচ্ছে, বাসা বাড়িতে বা আমাদের গ্রামে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে এখনো বিভিন্ন বিদ্যুৎ পৌঁছাইতে পারেনি সেখানেও কিন্তু হচ্ছে এই যে সোলার প্যানেলের সাহায্যে কিন্তু আমরা সেখানে বিদ্যুৎ উৎপাদন করে সেটা ব্যবহার করতেছি। সুতরাং সৌরশক্তিও কিন্তু হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা শক্তির উৎস। এরপরে হলো বায়ুশক্তি। বায়ুশক্তি বলতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন পৃষ্ঠে তোমার তাপমাত্রার পার্থক্যের কারণে কিন্তু বায়ু প্রবাহটা হয়ে থাকে। তো এই বায়ুর প্রবাহটাকে কাজে লাগিয়ে আমরা সেখান থেকে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি সংরক্ষিত করতে পারি, যেটাকে হচ্ছে বায়ু কলের সাহায্যে করা হয়ে থাকে। অর্থাৎ বায়ু কলের সাহায্যে বায়ুর প্রবাহটাকে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তিতে রূপান্তরিত করা হয়ে থাকে। এই বায়ু কলের সাহায্যে এখন বিদ্যুৎ উৎপাদনের তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন করাও হচ্ছে। প্রাচীনকালে এই বায়ুর প্রবাহটাকে কাজে লাগিয়ে মানুষ জাহাজ চালাতো, কিংবা এখনকার সময়ও দেখা যায় নৌকায় পাল তোলার জন্য, অর্থাৎ নৌকায় পাল তুলে কিন্তু এই বায়ু শক্তি ব্যবহার করেই কিন্তু নৌকাকে চালানো হচ্ছে। সুতরাং আমরা এই বায়ু শক্তিটাও শক্তির উৎস হিসেবে পেয়ে থাকতেছি। শেষ যেটা রইল সেটা হচ্ছে জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি। ভূ অভ্যন্তরে প্রচণ্ড রকম উত্তপ্ত, আমাদের ভূ অভ্যন্তরটা প্রচণ্ড রকম উত্তপ্ত এবং এই তাপের পরিমাণ এত বেশি আমাদের যে হচ্ছে ভূ অভ্যন্তরে যে শিলাগুলো আছে সেই শিলাগুলোকে গলিয়ে ফেলতে পর্যন্ত পারে এই তাপ, এবং সেই গলিত শিলাগুলোকে হচ্ছে ম্যাগমা বলা হয়ে থাকে। তোমরা হচ্ছে এটা জেনে রাখবা, ম্যাগমা হচ্ছে গলিত শিলা। ভূ অভ্যন্তরে তাপের ফলে গলিত শিলাকে হচ্ছে ম্যাগমা বলা হয়ে থাকে। অনেক সময় এটা প্রশ্নে এসে থাকে। তো এই ম্যাগমাগুলা হচ্ছে তোমার বিভিন্ন ভূতাপীয় পরিবর্তনের কারণে হচ্ছে উপরে উঠে আসে এবং উপরে উঠে এসে ভূপৃষ্ঠের খানিক নিচে, অর্থাৎ এটা যদি হচ্ছে ভূস্তর হয়ে থাকে তার কিছুটা নিচে হচ্ছে এই ম্যাগমাগুলো বা গলিত শিলাগুলো জমা হয়ে থাকে। এই জায়গাগুলোকে বলা হয় হটস্পট। অনেক সময় হচ্ছে প্রশ্ন এসে থাকে হটস্পট কাকে বলে। তোমরা অনেকে আবার ভাবতে পারো যে মোবাইলে যে ইন্টারনেট শেয়ারের হটস্পট সেই হটস্পট না, আমরা এখানে হচ্ছে যে এই যে গলিত শিলাগুলো হচ্ছে ভূপৃষ্ঠের যেই জায়গাটাতে এসে জমা হয় তাকে হচ্ছে হটস্পট বলে থাকে। এই হটস্পটে বা গলিত হচ্ছে শিলাগুলোর কাছে ভূগর্ভস্থ যে পানিগুলো আছে এই পানিগুলো যখন এই হটস্পট বা গলিত শিলার কাছাকাছি আসে তখন এরা বাষ্পে পরিণত হয়, কারণ সেখানে প্রচণ্ড তাপ রয়েছে। এই বাষ্পে পরিণত হয় আর এই বাষ্পগুলো হচ্ছে ভূগর্ভে আটকা পড়ে। তো যদি কোনোভাবে এটাকে পাইপ দিয়ে হচ্ছে প্রচণ্ড চাপে হচ্ছে আমরা ভূগর্ভ থেকে বাষ্পকে বের করে নিয়ে আসতে পারি, সেটা দিয়ে আমরা টারবাইন ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবং অলরেডি নিউজিল্যান্ড কিন্তু হচ্ছে সেরকম একটা প্রক্রিয়া
চালাচ্ছে এবং সেরকমভাবে বিদ্যুৎ উৎপাদন করতেছে। সুতরাং আমরা এই যে জিওথার্মাল কিংবা হচ্ছে ভূগর্ভস্থ তাপটাকেও আমরা কিন্তু কি করতে পারি, শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে শক্তির বিভিন্ন উৎস নিয়ে কথা বলেছি। প্রত্যেকটা উৎস সম্পর্কে আমি ছোট ছোট করে কিছু জিনিস বলেছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একবার রিডিং দিবা, সাথে আমার কথাগুলো শুনলে আমি ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে বলে দিয়েছি, সেগুলো যদি তোমরা মনে রাখো এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শক্তির নিত্যতা সূত্রটা দেখব। শক্তির নিত্যতা সূত্র বা নীতিটা হচ্ছে, যেটাকে শক্তির সংরক্ষণশীলতা নীতিও বলা হয়, সেটা হচ্ছে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। অর্থাৎ এই মহাবিশ্ব সৃষ্টির সময় এর মধ্যে যে শক্তিটা ছিল এর বাহির থেকে কিন্তু আর কোনো শক্তি এখানে আসবে না। এই শক্তির পরিমাণ কিন্তু নির্দিষ্ট। সেটা যদি হচ্ছে, ধরো আমরা ফর এক্সাম্পল ধরলাম এই মহাবিশ্ব শক্তির সৃষ্টির সময় শক্তির পরিমাণ ছিল 10 জুল। এই মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত এর মধ্যে শক্তি কিন্তু 10 জুলই থাকবে, এখানে আর কোনো নতুন শক্তি আসবে না এবং শক্তিকে কিন্তু ধ্বংস করা যাবে না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে। আমরা লেকচারের প্রথম দিকে কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, যে হচ্ছে যে আমরা বিদ্যুৎ শক্তিটাকে আলোক শক্তি, তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি, শব্দ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তোমার হারিকেনে হচ্ছে যদি আলো জ্বালানো হয়, সেই আলোটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। বায়ুর প্রবাহটাকে আমরা দেখেছিলাম শক্তিতে রূপান্তর। আমরা শক্তির উৎসগুলো পড়ার সময় হচ্ছে বিভিন্ন শক্তির রূপান্তর নিয়ে কথা বলেছি। সুতরাং শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারবে। শক্তিকে কখনো সৃষ্টি করা যাবে না, শক্তিকে কিন্তু কখনো ধ্বংসও করা যাবে না। তার মানে হচ্ছে শক্তির পরিমাণ নির্দিষ্ট পরিমাণ। এই শক্তির নিত্যতা নিয়ে তোমাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। সেটা হচ্ছে, ধরো এরকম হচ্ছে একটা বস্তুকে, যেটা আমরা সরল দোলক বলে থাকি, ধরো এরকম একটা সরল দোলক এইখানে এই অবস্থায় আছে, তুমি এটাকে টেনে এখানে নিয়ে আসলা। তার মানে কি, স্বাভাবিক অবস্থা থেকে তাকে টেনে এরকম এখানে নিয়ে আসছো, তাহলে তার মধ্যে কি বিভব শক্তি সঞ্চিত আছে। আমরা যখন বিভব শক্তি পড়েছিলাম তখন দেখেছিলাম যে স্বাভাবিক অবস্থা পরিবর্তনে বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে বিভব শক্তি বলে। তাহলে তার এই স্বাভাবিক অবস্থা থেকে টেনে যখন এখানে নিয়ে আসলাম তখন কিন্তু তার মধ্যে সবটাই কি বিভব শক্তি, এখানে সমস্তটাই বিভব শক্তি। তারপর তুমি যখন ছেড়ে দিবা সে এই দিকে যেতে থাকবে এবং তার বিভব শক্তিটা ক্রমান্বয়ে গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং ঠিক তার আগের অবস্থানে এসে সমস্ত বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এই বিন্দুতে বিভব শক্তি, যেটা হচ্ছে আমি ইপি বলেছিলাম তোমাদের বইয়ে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হয়, এই ক্যাপিটাল ভিটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণ, এই ক্যাপিটাল ভিটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণ, আর এখানে গতিশক্তি ছিল হচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো গতিশক্তি নাই। তারপর এখান থেকে যখন এই দিকে রূপান্তরিত হচ্ছে তখন এই বিভব শক্তিটা কিন্তু হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, আর ঠিক এই বিন্দুতে এসে সমস্ত বিভব শক্তি কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে এবং বিভব শক্তির পরিমাণ হয়ে গেছে 0। তারপর এই গতিশক্তিটা আবার ধীরে ধীরে এই দিকে যাচ্ছে, অর্থাৎ এইখানে এসে পৌঁছাচ্ছে। এখানে এসে পৌঁছাতে সমস্ত গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে এসে তার বেগ 0 হয়ে যায়, যার ফলে হচ্ছে তার গতিশক্তি 0 হয়ে যায়, যেটাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করেছিলাম। তোমাদের বই টি বলা হয় সেজন্য টি লিখলাম, যে টিটা 0 হয়ে যায় কারণ এখানে বেগটা 0 হয়ে যায়। অর্থাৎ এখানে বেগ 0 বলে হচ্ছে গতিশক্তিটা 0 এবং সমস্ত গতিশক্তি কি হয়, বিভব শক্তিতে রূপান্তরিত হয়। আবার পেছনের দিকে কিন্তু একই কাজটাই ঘটে, এখান থেকে এখানে আস্তে আস্তে সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, আবার এখান থেকে এখানে আস্তে আস্তে সমস্ত গতিশক্তি কিন্তু বিভব শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে এখানে বিভব শক্তি ম্যাক্সিমাম, গতিশক্তি 0। এখান থেকে যখন এইদিকে যাচ্ছে তখন কি হচ্ছে, গতিশক্তিটা ম্যাক্সিমাম হয়ে গেছে, এখানে এসে বিভব শক্তিটা 0 হয়ে গেছে। আবার যখন এখানে পৌঁছালো তখন কি হলো, তখন গতিশক্তি 0 হয়ে গেছে, বিভব শক্তি ম্যাক্সিমাম হয়ে গেছে। রিভার্সটা ঘটবে আবার যখন সে পেছন দিকে ফিরে আসবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিভব শক্তি আর গতিশক্তির মধ্যেই কিন্তু শক্তির রূপান্তরটা ঘটতেছে, বিভব শক্তি আর গতিশক্তির মধ্যেই শক্তির রূপান্তরটা ঘটতেছে। এখানে কিন্তু শক্তি বাহির থেকে আসতেছেও না, এখানে শক্তি কিন্তু হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। তার মানে কি, শক্তি সংরক্ষিত হচ্ছে, যেটা আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতিকে হচ্ছে সমর্থন করে থাকে। এরপর আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখব। সেই ছোট্ট এক্সাম্পলটা হচ্ছে, ধরো একটা বস্তুর অবস্থানের কথা চিন্তা করি। এই যে বস্তুটা হচ্ছে ভূমি হচ্ছে এইখানে, সেখান থেকে হচ্ছে এই উচ্চতাটা হচ্ছে 10 মিটার, এই উচ্চতাটা হচ্ছে 10 মিটার।
এইখানে একটা বস্তুকে আনা হলো, ভূমি থেকে এই 10 মিটার উচ্চতা একটা বস্তুকে আনা হলো, যে বস্তুর ভর হচ্ছে 1 কেজি, যে বস্তুর ভর হচ্ছে 1 কেজি, এবং মাঝখানে আরেকটা বিন্দু চিন্তা করো, যেটা হচ্ছে ধরো এখান থেকে এখানে হচ্ছে দূরত্ব 2 মিটার, আর এখান থেকে এখানে দূরত্ব তাহলে কত হবে, এখান থেকে এখানে দূরত্ব হবে 8 মিটার। আমরা তিনটা বিন্দুতে চিন্তা করি, ধরো এটা হচ্ছে এ, তারপরে এইটা হলো বি, আর এইটা হলো সি। আমরা তিনটা বিন্দু দেখলাম, যেই তিনটা বিন্দুতে আমরা দেখব মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট কিনা, মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট কিনা। এবং আমি বলে দিলাম যে এখানে অভিকর্ষজ ত্বরণ জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্নটা আরেকবার একটু বুঝে নাও, যে ভূমি থেকে 10 মিটার উচ্চতা একটা বস্তুকে নিয়ে যাওয়া হলো, যে বস্তুর ভর হচ্ছে 1 কেজি, এবং বস্তুটার অভিকর্ষণ অর্থাৎ সেই পরিস্থিতিতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 হতে হবে, 10 হতে হবে, আমি 10 ধরে নিয়েছি, এটা কোনো সমস্যা না, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে। আর আমরা তিনটা বিন্দু ধরলাম, একটা হচ্ছে ভূমি থেকে 10 মিটার উচ্চতা, একটা হচ্ছে ভূমির বিন্দু, আর একটা হচ্ছে ভূমি থেকে 8 মিটার উচ্চতা বা উপর থেকে হচ্ছে 2 মিটার নিচে। এই তিনটা বিন্দুতে আমরা কি হিসেব করব, এই তিনটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ হিসেব করব। এখানে বিভব শক্তি আর গতিশক্তিটাই মূলত হচ্ছে মোট শক্তির পরিমাণ, বিভব শক্তি আর গতিশক্তির পরিমাণটা। এখন খেয়াল করো, এই বস্তুটাকে যখন আমি এখানে নিয়ে আসলাম অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা বা এখানে নিয়ে আসলাম, তখন কি তার কোনো বেগ আছে? তার কিন্তু কোনো বেগ নাই। তাহলে আমরা গতিশক্তির যে সূত্রটা জানি, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ভি যেহেতু 0 হয়ে গেছে, ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই যে ভিটা, যেহেতু এখানে ভি 0 অর্থাৎ তার কোনো বেগ নাই, সুতরাং ইকেটা কি এখানে 0, অর্থাৎ এই বিন্দুতে কোনো গতিশক্তি নাই, সমস্তটাই কি বিভব শক্তি। তাহলে সেই বিভব শক্তিটাকে যদি ইপি ধরি, ইপি হচ্ছে এম জি এইচ। এম কত? এম হচ্ছে 1 কেজি, জি হচ্ছে 10, এইচ এর পরিমাণ কত? 10 মিটার, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে 100 জুল। ভূমি থেকে এই বিন্দুতে শক্তির পরিমাণ কত? 100 জুল। একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি খেয়াল করবা, আমরা এখানে যে বিভব শক্তির ক্ষেত্রে এইচটা বসিয়েছি, সেই এইচ এর পরিমাণ কিন্তু হচ্ছে 10, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে আমি যদি সি বিন্দুর কথা চিন্তা করি, সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত পাচ্ছি? সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ পাচ্ছি 100 জুল, এই সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ। এরপর আমরা সেকেন্ড বিন্দু বি বিন্দুতে চিন্তা করব। খেয়াল করো, বি বিন্দু হচ্ছে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় আর উপর থেকে হচ্ছে 2 মিটার নিচে। তাহলে বি বিন্দুতে যদি আমরা গতিশক্তি হিসেব করি, বি বিন্দুতে গতিশক্তি, সেটাকে যদি ইকে বি হিসেব করা হয়, ইকে বি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান কি? ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে 2gh। কেন? কারণ আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই যে বস্তুটা যখন এখান থেকে পড়বে, তখন কিন্তু তার আদিতে কোনো বেগ ছিল না, তার মানে ইউটা 0, অর্থাৎ ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh। এই আমি ভি স্কোয়ারের পরিবর্তে লিখলাম 2gh। তাহলে 2 টু ক্যান্সেল আউট, থাকতেছে এম, এম এর মান কত? 1, জি কত? 10, এইচ হচ্ছে অতিক্রান্ত পথ, এইচ হচ্ছে অতিক্রান্ত পথ। এইখান থেকে এখানে আসতে কতটুকু পথ অতিক্রম করে? 2 মিটার পথ অতিক্রম করে। তাহলে এটা হচ্ছে 2, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 20 জুল। অর্থাৎ এই যে বি বিন্দুতে গতিশক্তির পরিমাণ হচ্ছে 20 জুল, গতিশক্তির পরিমাণ 20 জুল। আর বিভব শক্তি যদি হিসেব করি, বিভব শক্তি ইপি সমান কি হবে? mgh। এম কত? 1, জি হচ্ছে 10, এইচ কত? ভূমি থেকে কতটুকু উচ্চতায়? ভূমি থেকে 8 মিটার উচ্চতায়, তাহলে এইচ এর ভ্যালুটা হচ্ছে 8। তাহলে 8 10 কত? 80। অর্থাৎ এখানে বিভব শক্তির পরিমাণ হচ্ছে 80 জুল, আর দুটো মিলে কত হচ্ছে? দুটো মিলে হচ্ছে 100 জুল, দুটো মিলে হচ্ছে 100 জুল। এরপর আমরা এই এ বিন্দুর কথা চিন্তা করি। এ বিন্দু কি ভূমি থেকে কত মিটার উচ্চতায়? 0 মিটার উচ্চতায়। 0 মিটার উচ্চতা হওয়া মানে কি যে বিভব শক্তিটা 0 হয়ে যায় না? কারণ mgh, h মানে হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায়, যেহেতু এখানে ভূমি থেকে 0 মিটার উচ্চতায়, তাহলে h এর ভ্যালু 0, তাহলে ইপির মানটা হচ্ছে 0 হয়ে যাবে। অর্থাৎ এই বিন্দুতে কোনো রকম বিভব শক্তি নেই, বিভব শক্তি 0। তাহলে সমস্তটা কি? সমস্তটা হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি আমরা কিভাবে ক্যালকুলেট করি? গতিশক্তি ক্যালকুলেট করি ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে
হাফ এম এর মান হচ্ছে আমরা জানি কত, আচ্ছা ভি স্কোয়ারের পরিবর্তে আগের মতোই কি লিখতে পারি 2gh, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এম থাকতেছে, এম এর মান কত 1, জি কত 10, এইচ কত, এইচ হচ্ছে এই যে কতটুকু পথ অতিক্রম করে আসছে, সে 10 মিটার পথ অতিক্রম করে আসছে, তাহলে 10, এই এম এর মান 1, জি এর মান 10, এইচ এর মান 10, তাহলে 10 10 100, তাহলে দুটো মিলে কত হচ্ছে, দুটো মিলে হচ্ছে 100 জুল। আমরা তিনটা বিন্দু চিন্তা করেছি, এই যে সর্বোচ্চ উচ্চতা সেখানে 100 জুল, মাঝখানের একটা বিন্দু সেটাও 100 জুল, একদম গ্রাউন্ডে যে বিন্দুটা সেটাও 100 জুল। আমরা তিনটা বিন্দুতে হিসেব করে দেখলাম মোট শক্তির পরিমাণ কোনো পরিবর্তিত হয়নি। এখানে বিভব শক্তি সর্বোচ্চ ছিল, এখানে গতিশক্তি সর্বোচ্চ ছিল, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়েছে, মোট শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমি আবারও বলে দিচ্ছি, এখানে বিভব গতিশক্তি 0, এই যে ই কে সমান হচ্ছে 0, কারণ ভি এর পরিমাণ হচ্ছে 0, এখানে কোনো বেগ নাই, তাহলে সমস্তটাই হচ্ছে বিভব শক্তি mgh, m1 g10, h হচ্ছে 10, তাহলে 100 জুল, অর্থাৎ এই বিন্দুতে আমরা শক্তির পরিমাণ পাচ্ছি 100 জুল। তারপরে সেকেন্ড বিন্দু, এই যে বি বিন্দু, বি বিন্দুর ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের পরিবর্তে 2gh এখানে দেখিয়েছিলাম, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যায়, m1 g10, h এর পরিমাণ হচ্ছে 2, কতটুকু পথ অতিক্রম করে আসছে, এই যে এখান থেকে এখানে আসছে 2 মিটার পথ অতিক্রম করে আসছে, তাহলে এটা 2, ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 20 জুল। তারপরে হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে mgh, m হচ্ছে 1 আমরা অলরেডি বলে দিয়েছি, g 10 মিটার পার সেকেন্ড, g বসিয়েছি, h হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় আছে, একটা কথা খুব বারবার বলতেছি, ভূমি থেকে কত উচ্চতায় সেটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে h, আর গতি শক্তির ক্ষেত্রে এই যে আমরা h-টা পেয়ে থাকি, এই h-টা হচ্ছে কতটুকু পথ অতিক্রম করে এসেছে। তাহলে এই বি বিন্দুটা ভূমি থেকে কত মিটার উচ্চতায়, 8 মিটার উচ্চতায়, তাহলে এই যে h এর পরিবর্তে 8 ক্যালকুলেশন করলে 80, তাহলে আমি যদি 80 আর 20 যোগ করি তাহলে সেখানে পাচ্ছি 100 জুল, অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ 100। আর শেষ যেটা গ্রাউন্ডের বিন্দু, এ বিন্দু ভূমি থেকে 0 মিটার উচ্চতায়, ভূমি থেকে 0 মিটার উচ্চতা মানে এখানে কিন্তু কোনো বিভব শক্তি নেই, কারণ এই যে h এর ভ্যালুটা 0, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে, সুতরাং এখানে বিভব শক্তির পরিমাণ হচ্ছে 0। সমস্তটাই কি গতিশক্তি, কিভাবে, হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 2gh, এই 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যায়, m থাকে, m এর ভ্যালু কত 1, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 10, আর এইচ কত, এইচ হচ্ছে ভূমি থেকে কতটুকু পথ, এইচ হচ্ছে কতটুকু পথ অতিক্রম করে এসেছে, 10 মিটার পথ অতিক্রম করে এসেছে, তাহলে এইচ এর মান হচ্ছে 10, 10 10 100, তাহলে এখানে গতিশক্তির পরিমাণ হচ্ছে 100, অর্থাৎ দুটো যোগ করলে 100, তার মানে তিনটা বিন্দুতে আমরা মোট শক্তির পরিমাণ সমান দেখতেছি, অর্থাৎ শক্তির রূপান্তর ঘটেছে কিন্তু শক্তির নিঃশেষ হয়নি, সেম যেটা এখানেও দেখেছিলাম। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এরপরে আমরা ভর শক্তি সম্পর্ক সূত্রটা নিয়ে কথা বলবো, যে সূত্রটা হচ্ছে আমাদের বিখ্যাত স্যার আলবার্ট আইনস্টাইনের দেওয়া, E = mc², ওনার থিওরি অফ রিলেটিভিটি থেকে নেওয়া, যে ভর আর শক্তি হচ্ছে একই জিনিস, আর সেখানে হচ্ছে যদি কোনো ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে mc² পরিমাণ শক্তি পাওয়া যাবে, যেখানে m হচ্ছে রূপান্তরিত ভরের পরিমাণ আর c হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই বিক্রিয়াটা কিভাবে ঘটে, আমরা জানি পারমাণবিক চুল্লিতে যে পরমাণুটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235, যেখানে 92টা প্রোটন রয়েছে, এবং তার কাছে যদি খুব অল্প গতির একটা নিউট্রন আসে, খুব অল্প গতিতে আসবে, বেশি গতিতে আসলে ইউরেনিয়াম সেটা রিসিভ করতে পারবে না, খুব অল্প গতিতে যদি তোমার একটা নিউট্রন আসে তখন এই ইউরেনিয়ামটা অস্থিতিশীল হয়ে যায়, অস্থিতিশীল হয়ে সে দুটো নিউক্লিয়াসে ভেঙে যায়, ক্রোমিয়াম 92 এবং বেরিয়াম 141-এ ভেঙে যায়, সেই সাথে সে প্রচণ্ড গতিতে 3টা নিউট্রনকে মুক্ত করে, প্রচণ্ড গতিতে 3টা নিউট্রনকে মুক্ত করে। এই নিউট্রনগুলোর গতিকে যদি আমরা গতি কমিয়ে দিতে পারি, সেই গতি কমিয়ে দিলে অন্য কোনো একটা ইউরেনিয়াম সেটাকে আবার রিসিভ করবে, রিসিভ করে সে আবার ভেঙে যাবে, এইভাবে এই 3টা নিউট্রন 3টা ইউরেনিয়ামকে ভাঙবে, সেখান থেকে প্রতিটা থেকে আবার 3টা করে উৎপন্ন হবে, তার মানে এভাবে ক্রমান্বয়ে এই বিক্রিয়াটা চলতে থাকবে, এবং এটা মুহূর্তের মধ্যে হচ্ছে কোটি কোটি বিক্রিয়া তৈরি করে ফেলতে পারে। এবং আমরা যদি হচ্ছে এইখানে এই পাশের শক্তি
আর এই পাশে শক্তির তুলনা করি তাহলে দেখব যে এখান থেকে এখানে কিছুটা শক্তি কমে গেছে। সেই কম পরিমাণ শক্তি হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার, অর্থাৎ এখানে যে শক্তির পরিমাণ সেই শক্তির পরিমাণটা হচ্ছে তোমার ইকুয়াল টু এমসি স্কোয়ারে রূপান্তরিত হয়ে যায়। এখানে ভরের পরিমাণ আর এখানে ভরের পরিমাণের পার্থক্যটা সেটাই হচ্ছে আমার ইকুয়াল টু এমসি স্কোয়ারে রূপান্তরিত হয়। এবং এটা দেখা গেছে যদি এরকম একটা বিক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে সেখানে প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়, যেটাকে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে 200 ইন্টু মেগা মানে হচ্ছে 10⁶ ইন্টু ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে এই 200 মেগা ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 200 ইন্টু 10⁶, এই যে মেগা মানে 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল, যেটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 3.2 ইন্টু 10⁻11 জুল। অর্থাৎ একটা বিক্রিয়া সম্পূর্ণ হলে প্রায় 3.2 ইন্টু 10⁻11 জুল বিক্রিয়া শক্তি উৎপন্ন হবে, যেটা মুহূর্তের মধ্যে কোটি কোটি বিক্রিয়া সম্পূর্ণ করবে। তার মানে চিন্তা করো মুহূর্তের মধ্যে কতটুকু পরিমাণ শক্তি রূপান্তরিত হবে। এবং এটা যদি আমরা হিসেব করে দেখি 1 কেজি ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। দেখো আমরা জানি E ইকুয়াল টু এমসি স্কোয়ার, এম হচ্ছে 1 কেজি, সি মানে হচ্ছে 3 ইন্টু 10⁸8 হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো প্রায় 9 ইন্টু 10⁻16 জুল, যেটাকে যদি আমরা কিলোওয়াট ঘন্টাতে নিয়ে যাই তাহলে হবে 2.5 ইন্টু 10⁻10 কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ এইখানে 1 জুল সমান 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁻6 জুল। এই দেখো 1 কেজি ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে কি পরিমাণ শক্তি পাচ্ছি, প্রায় 2.5 ইন্টু 10⁻10 কিলোওয়াট ঘন্টা শক্তি পাচ্ছি। এবং আমরা যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলেছি, আমরা যদি 1 টন ইউরেনিয়ামকে যদি এভাবে শক্তিতে রূপান্তরিত করি সেটা 10 লক্ষ টন কয়লা থেকে যে পরিমাণ শক্তি পাবো তার সমান হবে, বা ততটুকু পরিমাণই পাবো না। অর্থাৎ 10 লক্ষ টন কয়লা পুড়িয়ে যতটুকু শক্তি পাওয়া যায় মাত্র 1 টন ইউরেনিয়ামকে বিক্রিয়ার মাধ্যমে বা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সেই পরিমাণ শক্তি পাওয়া যায়। তাহলে আমি যদি প্রথম থেকে একটু বলি যে একটা নিউট্রন এসে একটা ইউরেনিয়ামকে আঘাত করলো, দুটো নিউক্লিয়াসে ভেঙে গেল, সেই সাথে 3টা নিউট্রন এখান থেকে মুক্ত হলো। এই 3টা নিউট্রনের গতিকে যদি ভেঙে আবার একটা 3টা নিউট্রনের গতিকে যদি আমরা কমিয়ে দিই, তারা গিয়ে 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে, সেখান থেকে এভাবে বিক্রিয়াটা চলতে থাকবে এবং এটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। এই চেইন রিঅ্যাকশনের মাধ্যমে মুহূর্তে কোটি কোটি বিক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ 1 কেজি ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি তাহলে কি পরিমাণ শক্তি পাওয়া যায়। আর আমরা যদি এখানে ভরের তফাৎটা করে থাকি তাহলে দেখা যাবে যেই ভরটুকু পাচ্ছি সেটাই হচ্ছে কিন্তু ইকুয়াল টু এমসি স্কোয়ার। অর্থাৎ একটা বিক্রিয়ার মাধ্যমে যেটা ক্যালকুলেশন করে দেখা গেছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট অর্থাৎ 3.2 ইন্টু 10⁻11 জুল শক্তি পাওয়া যায়। আর এইটা যদি হচ্ছে তোমার কোনোভাবে এই নিউট্রনের গতি যদি কোনোভাবে একটা পর্যায়ে রিসিভ করে ফেলা যায়, অর্থাৎ নিউট্রনটাকে হচ্ছে কোনো মাধ্যমে আটকে ফেলা যায়, তাহলেই কিন্তু এই বিক্রিয়াটা বন্ধ হবে। তাহলে এই বিক্রিয়াটা বন্ধ হওয়ার ফলে কিন্তু এটা শেষ হবে, না হলে হচ্ছে এভাবেই চলতে থাকবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই বিক্রিয়ার মাধ্যমে যেই বর্জ্যটা উৎপন্ন হবে সেটা কিন্তু মারাত্মক তেজস্ক্রিয়, সুতরাং সেটাকে কিন্তু সেভাবেই পরিশোধিত করতে হবে, না হলে আমাদের পরিবেশের জন্য কিন্তু মারাত্মক বিপর্যয় টেনে নিয়ে আসবে। এরপরে রয়েছে ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। সুতরাং আমরা লিখতে পারি ক্ষমতা সমান কাজ ভাগ সময়, যেটাকে লেখা যায় P সমান হচ্ছে W/T। যদি এককের কথা চিন্তা করি, একক কি হবে? W এর একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, সুতরাং ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড, যেটাকে বলা হয় হচ্ছে ওয়াট। অর্থাৎ 1 জুল পার সেকেন্ড বলতে বোঝানো হবে 1 ওয়াট। তাহলে কোনো বস্তুর যদি ক্ষমতা 60 ওয়াট, যেমন আমরা প্রশ্ন এসে থাকে যে কোনো বাল্বের গায়ে 60 ওয়াট লেখা থাকা বলতে কি বোঝায়? এর মানে বোঝায় বস্তুটি প্রতি সেকেন্ডে 60 জুল কাজ সম্পূর্ণ করতে পারে। কোনো বাল্বের গায়ে 60 ওয়াট লেখা থাকা বলতে বোঝায় বস্তুটি প্রতি সেকেন্ডে 60 জুল কাজ
সম্পূর্ণ করতে পারে। কোনো বাল্বের ক্ষমতা 100 ওয়াট বলতে কি বোঝায়? বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল কাজ সম্পূর্ণ করতে পারে। সেক্ষেত্রে কাজ সম্পূর্ণ বলতে হচ্ছে শক্তির রূপান্তরটাকে বোঝানো হয়ে থাকে। ক্ষমতার মাত্রার কথা যদি চিন্তা করি, আমরা প্রথম দিকে হচ্ছে কাজের মাত্রাটা পেয়েছিলাম, তা আমি আর কাজের মাত্রাটা দেখাচ্ছি না। কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, আর নিচে হচ্ছে সময়, সময় হচ্ছে টি। তাহলে টিটা যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে? টি ইনভার্স 2 আর টি ইনভার্স 1 মিলে হচ্ছে টি ইনভার্স 3 হয়ে যাবে। অর্থাৎ ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 3। প্রথম দিকেই কাজের মাত্রাটা দেখিয়েছি, তাই আমি কাজের মাত্রাটা সরাসরি বসিয়ে দিয়েছি। সময়ের মাত্রাটা হচ্ছে টি, আর টিটা যখন উপরে চলে যাবে টি ইনভার্স 2 আর টি ইনভার্স 1 মিলে হচ্ছে টি ইনভার্স 3 হয়ে যাবে। অর্থাৎ ক্ষমতার মাত্রা সমীকরণ হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 3। এইটা হচ্ছে ক্ষমতা নিয়ে কথাবার্তা। অর্থাৎ কারো ক্ষমতা যদি বা একটু যদি বলে থাকে যে ক্ষমতা বেশি বলতে কি বোঝানো হয়, আসলে কোনো একজন ব্যক্তি একক সময় বা কোনো একটা যন্ত্র যদি একক সময় বেশি পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে তার ক্ষমতাকে বেশি বলা হয়ে থাকবে। এরপরে রয়েছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা বলতে কি বোঝায়? কর্মদক্ষতা বলতে বোঝায় কোনো যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয়েছে তার কত অংশ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায়। অর্থাৎ কর্মদক্ষতা মানে, কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কর্মদক্ষতা সমান হচ্ছে প্রাপ্ত শক্তি অর্থাৎ আউটপুট পাওয়ার আর হচ্ছে ইনপুট পাওয়ারের অনুপাত। এই দুটো অনুপাত করে আমরা হচ্ছে কর্মদক্ষতা পেয়ে যাই। তাহলে প্রদত্ত শক্তির কত শতাংশ সে কাজে রূপান্তর করেছে সেটাই কিন্তু সেই যন্ত্রের কর্মদক্ষতা। এই জন্য এটাকে শতকরায় প্রকাশ করা হয়, অর্থাৎ 100%। এখন আমি যদি বলি কোনো যন্ত্রের কর্মদক্ষতা 30% বলতে বোঝানো হয় যন্ত্রটি প্রদত্ত শক্তির 30% কাজে রূপান্তর করতে পারে বা কার্যকর শক্তি হিসেবে প্রদান করে থাকে। কিংবা কোনো যন্ত্রের কর্মদক্ষতা যদি 80% বলতে বোঝানো হয়, তাহলে আমরা সেখান থেকে বলবো যে যন্ত্রটি প্রদত্ত শক্তির 80% হচ্ছে সে কাজে রূপান্তর করতে পারে। আর কর্মদক্ষতা কখনোই 1-এর থেকে বেশি হতে পারে না, 1% না, 1-এর থেকে বেশি হতে পারে না। কারণ হচ্ছে যতটুকু ইনপুট দেওয়া হয়, ধরো 10 জুল আমি শক্তি দিলাম, সে হচ্ছে 100 জুল কাজে রূপান্তর করেছে। এরকম কি সম্ভব? কখনোই কিন্তু এরকম সম্ভব না। সে যদি সমস্ত শক্তিকেও কাজে রূপান্তরিত করে তাহলে সে কতটুকু কাজে রূপান্তর করবে? সে 10 জুল কাজে রূপান্তরিত করবে। আর 10 ক্যান্সেল আউট হয়ে কত হবে? 10 ক্যান্সেল আউট হয়ে কিন্তু 1ই হবে। তার মানে কর্মদক্ষতার পরিমাণ কখনো 1-এর থেকে বেশি হওয়া সম্ভব না, কিংবা 100%-এর চাইতে বেশি হওয়া সম্ভব না। কারণ প্রদত্ত শক্তির চাইতে বেশি পরিমাণ কাজে রূপান্তর করা কখনোই সম্ভব না। তাহলে কর্মদক্ষতা হচ্ছে প্রাপ্ত শক্তি আর প্রদত্ত শক্তির অনুপাত, যেটাকে শতকরায় প্রকাশ করা হয়ে থাকে। কর্মদক্ষতা 30% বলতে কি বোঝায়, 80% বলতে কি বোঝায় সেটা বললাম। আর কর্মদক্ষতা পরিমাণ কখনো 1-এর থেকে বেশি হওয়া সম্ভব না। কেন? কারণ প্রদত্ত শক্তির চাইতে বেশি পরিমাণ শক্তি কোনো যন্ত্রই কাজে রূপান্তর করতে পারে না। ইভেন হচ্ছে 1ও হওয়া সম্ভব না। কারণ হচ্ছে আমরা হচ্ছে যে এটা কি বলে, এখন অবধি যেই যন্ত্র আবিষ্কার করা, যেটা দ্বারা 100% কাজ বোঝানো হয়, সেটা হচ্ছে বিজ্ঞানী সাদি কার্নোর ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন। যে কার্নো ইঞ্জিন ক্যালকুলেটিভ ভাবে হচ্ছে 100% কাজে রূপান্তর করতে পারে, যদিও এটার বাস্তব কোনো অস্তিত্ব নেই। সুতরাং কোনো যন্ত্র আসলে 100% কাজ করতে পারে না, সে হচ্ছে কিছু পরিমাণ শক্তি অপচয় করে বা নষ্ট করে ফেলে। এখানে একটা কর্মদক্ষতায় সম্পৃক্ত একটা ম্যাথ দেখালাম যে 10 নিউটন ওজনের একটি বস্তুকে 5 মিটার উচ্চতায় উঠাতে একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়, যেটি 65 জুল শক্তি ব্যবহার করে। প্রথম প্রশ্ন হচ্ছে অপচয়কৃত শক্তি কত? অপচয়কৃত শক্তি বলতে বোঝানো হয় যে আমি তাকে যে পরিমাণ শক্তি ইনপুট দিলাম তার থেকে যতটুকু কাজে রূপান্তরিত করেছে সেটাকে মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে অপচয়কৃত শক্তি। তার মানে আমি তাকে ইনপুট দিয়েছি হচ্ছে 65 জুল, তাহলে আমাকে প্রথমে হচ্ছে কাজে কতটুকু রূপান্তরিত করেছে সেটা বের করতে হবে। তাহলে কৃত কাজ বা কাজে রূপান্তরিত শক্তির পরিমাণ W = F(s). F এর পরিমাণ কত? 10 নিউটন। আর কত উচ্চতায় নিয়ে গেছে? 5 মিটার উচ্চতায় নিয়ে গেছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 50 জুল। তাহলে আমার কাজের পরিমাণ হচ্ছে 50 জুল, তাহলে তাকে ইনপুট দেওয়া হয়েছিল 65 জুল। তাহলে আমার অপচয়কৃত শক্তি কত হবে? অপচয়কৃত শক্তির পরিমাণ হচ্ছে 65 - 50 অর্থাৎ 15 জুল। তাকে যে শক্তি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 15 জুলকে সে কি করেছে? অপচয় করেছে বা নষ্ট করেছে। এরপরে সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে কর্মদক্ষতা কত? তা আমরা জানি কর্মদক্ষতা মানে হচ্ছে
পি আউট অর্থাৎ আউটপুট পাওয়ার আর হচ্ছে ইনপুট পাওয়ার ইনটু 100%। দেখো তার ইনপুট পাওয়ার বা হচ্ছে প্রদত্ত শক্তির পরিমাণ কত হবে, এখানে ক্ষমতা দিয়েছি, ক্ষমতা আর কাজ একই হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা কেন সেটাও বলে দিই। দেখো আমি ক্ষমতা মানে কি, W/T, ঠিক আছে, এখানে হচ্ছে W আউট বা প্রাপ্ত কাজ, আর হচ্ছে এখানে হচ্ছে W ইন ডিভাইডেড T। তাহলে এই T আর এই T ক্যান্সেল আউট হয়ে কি থাকে আসলে, W আউটপুট ডিভাইডেড W ইনপুট থাকে না। অর্থাৎ আমরা এখানে কৃত কাজ দিয়েও সরাসরি অঙ্কটা করতে পারি, একদম ক্ষমতা হতে হবে এরকমটা ম্যান্ডেটরি না। তাহলে এখানে প্রাপ্ত কাজের পরিমাণ কত, প্রাপ্ত কাজের পরিমাণ হচ্ছে 50 জুল, আর প্রদত্ত কাজের পরিমাণ কত, 65 জুল শক্তি তাকে ইনপুট দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে পাওয়া যায় 0.7692, এবং এটাকে যদি আমি শতকরায় পরিমাপ কনভার্ট করি তাহলে 100 দ্বারা গুণ করে দিব, তাহলে হয়ে যাবে কত, 76.92%। অর্থাৎ এই যন্ত্রের যে কর্মদক্ষতা, সেই যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে 76.92%, অর্থাৎ প্রদত্ত শক্তির 76%কে সে কাজে রূপান্তরিত করতে পারে। সর্বশেষ আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম সবগুলো আমি একটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের ছিল হচ্ছে কাজের সূত্র, কাজের ক্ষেত্রে ছিল হচ্ছে W = Fs অথবা W = Fs cos থিটা। যখন আমার থিটার মান দেয়া থাকবে তখন আমরা Fs cos থিটা ব্যবহার করব, আর যখন আমার থিটার মান দেয়া থাকবে না তখন আমরা W = Fs টা ব্যবহার করব। তারপর শক্তির ক্ষেত্রে আমরা গতিশক্তি এবং বিভব শক্তির কথা বলেছিলাম। গতিশক্তি E কে, অথবা তোমাদের বইয়ে যেটা T দ্বারা প্রকাশ করা হয়েছে, E কে সমান হচ্ছে 12m v², আর বিভব শক্তিকে হচ্ছে আমাদের EP দ্বারা প্রকাশ করি, তোমাদের বইয়ে যেটা V দ্বারা প্রকাশ করা হয়েছে, EP মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে mgh। এরপরে হচ্ছে আমরা শক্তির ভর ও শক্তির সম্পর্কের আমরা একটা সূত্র দেখেছিলাম, সেই সূত্রটা হচ্ছে E = mc²। তারপরে আমরা হচ্ছে ক্ষমতার সূত্র দেখেছিলাম, ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে P = W/T। তারপরে আমরা দেখেছিলাম কর্মদক্ষতা হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা সমান হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড ইনপুট পাওয়ার, এবং এটাকে হচ্ছে শতকরা দ্বারা প্রকাশ করা হয় বলে হচ্ছে 100% বলা হয়ে থাকে। কাজের যে একক, সেই এককটা হচ্ছে জুল, সেই সাথে হচ্ছে শক্তির এককও জুল, অর্থাৎ এইখান থেকে যে ভ্যালুগুলো পাবো তার একক হচ্ছে জুল ব্যবহার করা হয়। এখানে mc² সেটাও শক্তির একক, সুতরাং সেটাও জুল। এরপরে ক্ষমতার একক হিসেবে আমরা ওয়াট ব্যবহার করেছিলাম। এছাড়াও ক্ষমতার আরো দুটো একক রয়েছে, একটা হচ্ছে কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, আর 1 মেগাওয়াট মানে হচ্ছে 10⁶ ওয়াট। এই দুটো এককও আমরা মাথায় রাখবো। এরপরে হচ্ছে কর্মদক্ষতার কোনো একক নেই, সেটি হচ্ছে শতকরা হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই অধ্যায়ের সূত্রগুলো হচ্ছে তোমরা ভালো করে মনে রাখবা, সেই সাথে হচ্ছে টপিকসগুলো সম্পর্কে বিস্তারিত বলেছি, আশা করি তোমাদের কাজে আসবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।